ঠিক আছে, তাহলে আজকের এই বঙ্গবন্ধুর বিষয়ে মিটিং শুরু করছি আজকে। আর আজকের সভার সঞ্চালক থাকবো আমি। আর সভার স্বাগত বক্তব্য দিবে ফুয়াদ আরমান অথই। তার আগে একটু বলে রাখি যে আজ আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টের নাম পরিবর্তন হয়েছে। আগে যেটা আমরা বঙ্গবন্ধু প্রজেক্ট বলতাম, মুজিব প্রজেক্ট বলতাম, হ্যান বলতাম, ত্যান বলতাম। আজকে থেকে এইটাকে আজকে থেকে না, গতকাল 9 তারিখ থেকে মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার এটাকে ডাকছে হচ্ছে পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই। যেহেতু নামটা অনেক বড়, আমরা এটাকে প্রথম লাইনের পড়ি বঙ্গবন্ধুর বই নাম দিয়ে পিবিবি ডাকবো। এখন থেকে যে কোনো প্রজেক্টের কথাবার্তা হলে, আমাদের ফর্মাল কথাবার্তা হলে আমরা পিবিবি প্রজেক্টের কথাবার্তা বলবো এখন থেকে। তো প্রথমেই এই প্রকল্পের সম্মানিত পরিচালক ফুয়াদ আরমান অথই তার স্বাগত বক্তব্য দিবেন। ধন্যবাদ ইরফান, এই মহান মিটিং এ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমি 5 মিনিটের স্বাগত বক্তব্য রাখতে যাচ্ছি এবং এই 5 মিনিটের স্বাগত বক্তব্যে আমি এই প্রজেক্টের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবার সামনে তুলে ধরছি। প্রথমত অতীতে আসি, অতীত থেকে আসলে আমাদের সুবিধা হবে। অতীত বলতে কি, গত মাসের শুরুর দিকে হচ্ছে ইরফান একটা ভিডিও পোস্ট করে কালচারে। সেই ভিডিওতে দেখা যায় যে সে হচ্ছে মুজিব মুজিব প্রজেক্টের কথা বলে। সেই প্রজেক্টের সব কাজ শেষ করে আমাদেরকে হচ্ছে ওই মাসের 31 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তো তারপর হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় যে মন্ত্রণালয়ের অনেক গড়িমসির কারণে কিংবা আমাদের অনেকের কারণে শেষ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয় না। তারপর জারি না হওয়ার কারণে প্রজেক্টটা পিছিয়ে যায়। পিছানোর পর হচ্ছে মন্ত্রী এই প্রজেক্টে আগ্রহ দেখায়। আগ্রহ দেখানোর পর প্রজেক্ট আরো পিছিয়ে যায়। শেষ পর্যন্ত সব মিলিয়ে দেখা যায় যে আমরা বর্তমানে আসি। বর্তমানে কি হয়, বর্তমানে হচ্ছে আহ, মন্ত্রী সবার উপস্থিতিতে গতকাল অর্থাৎ গতকাল 9 তারিখ হচ্ছে একটা হয়, সেখানে একটা মিটিং হয়। সেখানে হচ্ছে ইরফান, তারপর দুনিয়া পাঠাগার আর সব 10টা পাঠাগারের উপস্থিতিতে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারি করার পাশাপাশি আরো কয়েকটা প্রস্তাবনা তুলে ধরা হয়। সেই কথায় আমরা পড়ে যাচ্ছি কিংবা যাবো না। এখন প্রজ্ঞাপনটা কি? প্রজ্ঞাপনটা হচ্ছে আমাদের যে টাইমটা 31 তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া ছিল, সেই টাইমটাকে আমরা বাড়িয়ে হচ্ছে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত নিয়ে যাচ্ছি। অক্টোবরের 15 তারিখ কথাটা আসছে হচ্ছে আমরা ভবিষ্যতের কথা যাই। ভবিষ্যতের কথায় কেমনে যাই? ভবিষ্যতের কথায় যাই হচ্ছে আমাদের যেই কাজটা হচ্ছে গত মাসের 31 তারিখের মধ্যে অর্থাৎ 22 দিনের মধ্যে করে দেওয়ার কথা ছিল, সেই কাজটা আমরা হচ্ছে করছি। করার জন্য 3 মাস সময় পাচ্ছি। 3 মাস সময় পাচ্ছি। আর এছাড়াও গত মাসের শেষ পর্যন্ত বা আজকের আগ পর্যন্ত পুরো প্রজেক্টটা বা মোদির প্রজেক্ট বা পৃথিবী আমাদের সবার কাছে একটা ঘোলাটে বিষয় হিসেবে ছিল। যে আহ ইরফানের ভিডিওতে আমরা দেখেছি, মানে পুরো বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত জানতাম না। এর মধ্যে আমি আবার হচ্ছে সম্পাদনা প্যানেলকে নিয়ে একটা মিটিং করলাম। মিটিং কিরে, কথা হচ্ছে গায়েব সম্পাদনা হয়ে যায় কিভাবে কে? করতে হবে সেটা বলে দিলাম। মানে পুরো বিষয়টা হচ্ছে আমরা সবাই হচ্ছে সম্পাদনা কিভাবে করতে হয় সেটা জানতাম, কি করবো এটা জানতাম না। তো এই বিষয়টা হচ্ছে আজকের মিটিং এ তুলে ধরা হবে এবং প্রজ্ঞাপনটা বিস্তারিত তুলে ধরা হবে। তারপর হচ্ছে যেহেতু আমাদের সময় বাড়ানো হয়েছে অর্থাৎ 3 মাস বাড়ানো হয়েছে, কাজে মূল ওভারভিউটা হচ্ছে যে আমরা 3 মাস সময়ের মধ্যে মুজিবের বিভিন্ন বিভাগের তিনটা আলাদা বই পড়ে, তার বিভাগ অনুযায়ী 3টা করে আলাদা বই পড়ে, তারপর তার হচ্ছে রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া লিখে সেটা আগামী 15ই আগস্টের মধ্যে জমা দেব। এবং প্রতিটা পাঠাগার থেকে হচ্ছে 15 জন করে অংশগ্রহণ করবে ইয়েতে। ধন্যবাদ ইরফান। ধন্যবাদ সম্মানিত পরিচালক ফুয়াদ আরমান হ্যালো। অথইকে। কারো কোনো কিছু বলার থাকলে সে হচ্ছে নোটবুকে লিখবে। আমরা পরবর্তী সময় দিব, যেহেতু আমাদের হাতে 1 ঘন্টা সময় কমে এসেছে মডিউলে। আর মাঝখানে যদি আমি মডেল থেকে অনেক কিছু বাদ দিচ্ছি, তাও আমি 3টা তথ্য একবারই উল্লেখ না করে পারছি না। সেটা হচ্ছে, কাল এত বছর পরে এই প্রথমবার কালকে আমি পুরো মন্ত্রণালয়কে একসাথে দেখলাম। মানে একটা সচিব বাদ যায়নি, সবগুলি সচিব কালকে আসছে। মানে একটা বিষয় আমি নিশ্চিত বোঝা গেল, সেটা হচ্ছে যে এই প্রজেক্ট ওদের জন্য তো গুরুত্বপূর্ণ না, কিন্তু করোনাকালীন সময়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কোনো কাজ হাতে নাই। এই জন্য গতকালকে দেখলাম যে পুরো মন্ত্রণালয় হাজির হয়েছে, কোনো দর্শক আসা নাই। এবং এত সচিব এসেছিল যে দর্শক সারি ভরে গেছিল সচিব দিয়ে। তো সাধারণ কোনো লোকজন এন্ট্রি পায় নাই। তো এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি দিচ্ছে সরকারি মুহূর্তে। 2 নম্বর কথা হচ্ছে যে এই পর্যন্ত আসম আরেফিন সিদ্দিক, মিনার মনসুর, সেলিনা হোসেন, মুফিদুল হক, এরা প্রত্যেকে 21 পদক প্রাপ্ত, প্রত্যেকে বাংলা একাডেমির পদক প্রাপ্ত। এরা হচ্ছে প্যানেলিস্ট হিসেবে ফাইনাল হয়েছে, যে এরাই বাছাই করবে লেখা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, গতকালকে বিটিভির সাথে চুক্তি হয়েছে জাতীয় গ্রন্থ কেন্দ্রের, যে ঢাকার মহানগরে 10টা পাঠাগারকে তারা কভার দিবে। দিয়েছো তোমরা কালকে, যদি বিটিভির নিউজ তো দেখে না, কালকে নিউজ হয়েছে। আহ, আর এর বাইরে প্রত্যেকটা পাঠাগারে আলাদা আলাদা করে বিটিভি যাবে। দুনিয়া পাঠাগারে আসবে, আলাদা পাঠাগার হচ্ছে। এটা এটা গেল গ্রন্থকেন্দ্রের বিষয়।
প্রথম আলোর সাথে দুনিয়া পাঠাগার চুক্তি হয়েছে, সরকার চুক্তি হয় নাই। প্রথম আলোর সাথে গতকাল দুনিয়া পাঠাগার চুক্তি হচ্ছে যে পুরো নিউজটা দুনিয়া পাঠাগার পক্ষ থেকে প্রথম আলো কভার করবে। আচ্ছা, এই তিনটা বিষয়ের পর এবার আমি কুয়াদ রহমান অথৈকে একটু বলবো যে গতকাল এই প্রজ্ঞাপন তাকে আমি পৌঁছে দিয়েছি অথৈকে। তো এখন অথই তোমাদের সামনে এই প্রজ্ঞাপনটা পাঠ করবে। অথই সময় দিচ্ছি 8 মিনিটের। 8 মিনিটের মধ্যে সে এই প্রজ্ঞাপন ব্যাখ্যা করবে। ব্যাখ্যার পরে তার ব্যাখ্যার মাঝখানে প্রশ্ন করবে না, ব্যাখ্যার পরবর্তীতে প্রশ্নোত্তর পর্ব থাকবে। কিন্তু এই যখনই সে পড়ছে তখন প্লিজ আপনারা আপনাদের প্রশ্নগুলি নোটবুকে লিখে রাখবেন, না হলে পরে ভুলে যাবেন। জি অথই। ধন্যবাদ ইরফানকে। আচ্ছা, তো ইরফান শুরুতেই বলেছে যে এতদিন পর্যন্ত আমরা পুরো প্রজেক্টটাকে মুজিব প্রজেক্ট বা বঙ্গবন্ধু প্রজেক্ট দিকে থাকলো, গতকাল প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে প্রজেক্টটার নাম বদলানো হয়। নামটা দেওয়া হয় যে পরিবঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই। তো এটা প্রজ্ঞাপনটা আমি এখন পাঠ করছি। শুরুতেই বলা হয়েছে, প্রিয় মহোদয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস 2020 যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়মিত কর্মসূচি পালনের পাশাপাশি পরি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই শিরোনামে জাতির পিতা রচনা পাঠ বিষয়ক একটি বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ঢাকা মহানগরের অনুদানপ্রাপ্ত নির্বাচিত 10টি বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচি বাস্তবায়নে আপনার বা আপনাদের প্রতিষ্ঠান অংশগ্রহণের সম্মতি প্রকাশ করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই হচ্ছে শুরুটা। তারপর হচ্ছে প্রজেক্ট সম্পর্কে আমাদের যা জানার বা মূল প্রজ্ঞাপনের যে তথ্যগুলো উল্লেখ করা হয়েছে প্রজেক্ট সম্পর্কে তা। তো প্রথমত হচ্ছে পুরো প্রজেক্টটা চালানোর জন্য বা লেখা জমা দেওয়ার জন্য সবাইকে সব অংশগ্রহণকারীকে তিনটা বিভাগে ভাগ করা হয়েছে। তিনটা বিভাগ হচ্ছে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগ বিভাগ হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, আর খ বিভাগ হচ্ছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আর গ বিভাগ হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং তার উপরে যারা পড়াশোনা করে তাদের জন্য। তারপর প্রতিটি গ্রুপকে বঙ্গবন্ধু লেখা একটি বই পড়তে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বইটি পাঠ করে তারা নিজেদের ভাবনা বা পাঠ প্রতিক্রিয়া লিখে জানাবে। বিস্তারিত নিচে তুলে ধরা হবে। ক বিভাগ। ক বিভাগের কাজ হচ্ছে ক বিভাগের নির্ধারিত গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। রচনার বিষয় হচ্ছে জাতির পিতাকে যেমন জেনেছি। এবং ক বিভাগ হচ্ছে 600 থেকে 1000 শব্দ সংখ্যার মধ্যে লিখবে এবং মোট 10টা পাঠাগার মিলিয়ে সব মোট 50 জন হচ্ছে ক বিভাগ থেকে অংশগ্রহণ করবে। আর খ বিভাগ। খ বিভাগের জন্য নির্বাচিত গ্রন্থ হচ্ছে কারাগারের রোজনামচা। রচনার বিষয় হচ্ছে জাতির পিতার কারাজীবন আমাদের যা শেখালো। এবং তারা হচ্ছে সব 1000 থেকে 1500 শব্দের মধ্যে তাদের লেখাটা জমা দেবে। আর 10টি পাঠাগার মিলে মোট 50 জন হচ্ছে খ বিভাগ থেকে অংশগ্রহণ করবে। গ বিভাগের জন্য নির্বাচিত গ্রন্থ হচ্ছে আমার দেখা নয়াতিন। রচনার বিষয় যুবক বয়সে বঙ্গবন্ধু নয়াতিন দর্শন এবং তার সমাজ ও দেশ ভাবনা। শব্দ সংখ্যা 1500 থেকে 2000 এবং 10টি পাঠাগার মিলে মোট 50 জন এই এই গ বিভাগ থেকে অংশগ্রহণ করবে। তারপর আসে হচ্ছে কিভাবে অংশগ্রহণের নিয়ম। প্রতি 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রতিটি গ্রন্থাগার তাদের সদস্য বা পাঠকদের মধ্য থেকে 15 জন করে শিক্ষার্থী বা পাঠককে মনোনীত করবে এবং নিজ দায়িত্বে তাদেরকে উল্লিখিত বইগুলো পৌঁছে দেবে। এখন 15 জন শিক্ষার্থী বলতে প্রতি গ্রুপে 5 জন করে, তিনটা গ্রুপে 3 × 5 = 15, অর্থাৎ মোট 15 জন শিক্ষার্থী প্রতি গ্রুপে 5 জন করে অংশগ্রহণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত রচনা অনলাইনে এবং হার্ড কপি সিলগালা করে জাতীয় গ্রন্থকেন্দ্রে জমা দেবে। তারপর হচ্ছে সময়সীমা। 15 অক্টোবর 2020 তারিখের মধ্যে রচনা অবশ্যই পরিচালক বরাবর পৌঁছাতে হবে। তারপর আসি হচ্ছে যারা নির্বাচক প্যানেলে থাকবে তাদের সম্পর্কে। জাতীয় গ্রন্থকেন্দ্র দেশের বরেণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমপক্ষে 5 সদস্যের একটি বিচারক মণ্ডলী গঠন করবে এবং কেন্দ্রের পরিচালক কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে। তারপর হচ্ছে পুরস্কার। প্রতিটি বিভাগ থেকে সেরা 5 জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে বই ও সনদপত্র প্রদান করা হবে। আগ্রহী প্রকাশনা সংস্থার মাধ্যমে
রচনাসমূহ সংকলিত করে একটি গ্রন্থ প্রকাশ করা হবে। আগামী 16ই ডিসেম্বর 2020 মহান বিজয় দিবসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সম্মানীয় সচিব মহোদয় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন। তারপর 7, বর্ণিত বিশেষ কর্মসূচি উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকায় প্রকাশের জন্য আপনার প্রতিটি গ্রন্থাগারের সংক্ষিপ্ত পরিচিতি এবং ওই গ্রন্থাগার থেকে মনোনীত শিক্ষার্থী বা যারা অংশগ্রহণকারী থাকবে তাদের নাম, শ্রেণী, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করব, এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগামী 31 আগস্ট 2020 তারিখের মধ্যে পরিচালক জাতীয় গ্রন্থকেন্দ্র বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হচ্ছে আমার এই প্রজেক্ট সম্পর্কে বা বঙ্গবন্ধু পরিবঙ্গবন্ধুর বই প্রজেক্ট সম্পর্কে আমাদের যা জানার ছিল তা। এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, কিন্তু তার আগে আমি হচ্ছে নিজ থেকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা হচ্ছে যে প্রতিটি গ্রন্থাগার তাদের সদস্য পাঠকদের মধ্য থেকে 15 জন করে শিক্ষার্থীকে অংশগ্রহণ করাবে। এখন 15 জন করে শিক্ষার্থী বলতে প্রশ্ন থাকতে পারে যে প্রতিটি পাঠাগার অর্থাৎ দলীয় পাঠাগার থেকে কি আমি মাত্র 15 জনই অংশগ্রহণ করতে পারবো, অর্থাৎ এমনও তো হইতে পারে যে পাঠাগার থেকে 20 থেকে 50 জন লেখা পাঠাবে, অর্থাৎ আমি যখন মিটিংটা করলাম তখন কিন্তু আমরা এই এক্সপেক্টেন্সি দিয়েছিলাম হচ্ছে 50 জনের লেখা আসবে। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে লাস্ট রিজার্ভ 15 জন, মানে হচ্ছে সর্বনিম্ন 15 জন। আমরা যদি সেই পরিমাণ আগ্রহ দেখি যে 15 জনের বেশিও লেখা দিতে চাচ্ছে, যদিও সেটা দেখার সম্ভাবনা কম, কিন্তু যদি দেখি তাহলে হচ্ছে দুনিয়া পাঠাগারের মতো কিন্তু বাকি পাঠাগারগুলোর সাংগঠনিক দক্ষতা নাই। কাজে এমনও হতে পারে যে বা এমন হওয়া স্বাভাবিক যে বাকি পাঠাগারগুলো 15 জন করে অংশগ্রহণ করেও জোগাড় করতে পারবে না। সেক্ষেত্রে যারা হচ্ছে 15 জন বাইরে দুনিয়া পাঠাগার থেকে অংশগ্রহণ করতে চায় তাদেরকে সেই পাঠাগারের বা অন্য পাঠাগারগুলোর নামের অধীনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। এখন এবারে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। প্রশ্নের আগে আমি অথরিটির প্রেক্ষিতে দুইটা পয়েন্টের কথা বলছি। একটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, গতকালকে আমি যখন পিপি পিপি করেছি, তো দুনিয়া পাঠাগারের পক্ষ থেকে আমাদের পিপিতে ছিল যে এই যে যেটা দেখছো তোমরা এটাই ছিল, কিন্তু মফিদুল হক যে এই প্রজেক্টের সমন্বয়কারী, সে বলেছিল যে এটা না হয়ে তোমরা আগে যেটা দেখেছো, আগে একটা খসড়া প্রস্তাবনা কিন্তু দিয়েছিলাম কমন্সে, সরি কালচার গ্রুপে, যে সেখানে ছিল আলাদাভাবে যে একটা বই থেকে সবাই পাঠ পাঠ করবে, পৃষ্ঠা আলাদা। কিন্তু গতকালকে সেটা সরিয়ে দিয়ে দুনিয়া পাঠাগার যেটা বলেছে সেটাকেই রাখা হয়েছে, মফিদুল হক রাখা হয় নাই। এই দিয়ে যদিও মফিদুল হকের সাথে মনোমালিন্য হয় নাই, কিন্তু এটা একটা বড় সাফল্য। আর 3 নম্বর পয়েন্ট অথই যেটা বললো সেইটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি, খুবই খুশি যে এখানে বলেছে 15 জন নিয়ে। কারণ নেগেটিভলি নিও না, কিন্তু আমি না পজিটিভ সারা পাইনি। এত বড় একটা কাজ হচ্ছে রাষ্ট্রীয় ভাবে, কিন্তু হোয়াইটস থেকে পজিটিভ সারা পাওয়া যায়নি। একটা পোস্ট হয়, 10 জন লাইক দেয়, 6 জন লাইক দেয়, 60 জনের গ্রুপ। তো বেশিরভাগ লোকের এটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তো আমি ভয় পাচ্ছিলাম যে মন্ত্রণালয় যদি বলে 150 জন করতে পাঠাগারকে, তো প্রত্যেক হোয়াইটস কে আমার পায়ে ধরতে হইতো যে ভাই প্লিজ অংশ নাও, প্লিজ অংশ নাও, পুরস্কার দিব না। তো এখন আমার সেটা করতে হচ্ছে না। আমি খুবই খুশি যে 15 জন দিয়েছে। যাদের খুব আগ্রহ বেশি তারা এই অংশগ্রহণ করবে, যাদের আগ্রহ নাই তারা করবে না, কোনো প্যারা নাই। কিন্তু এমন হতে যদি হয়, অনেকে বলতে পারবে যে কারো হয়তো আগ্রহ বেশি, 20 জনের বেশি, 25 জনের বেশি, তো 15 জনের বেশি তো পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা অন্য পাঠাগারকে অ্যাফিলিয়েটেড করে দিব। ওই পাঠাগারের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, ধরো গ্রন্থ বিতান, অথবা কি বলে ওর নাম, শহীদ বাকি, যুবরাজদের পাঠাগার, হিমের পাঠাগার আছে, ওদের এত দক্ষতা নাই, ওখানে পাঠিয়ে দিতে পারবো। এটা গেল একটা। আর যদি কাউকে দেখি যে অংশগ্রহণ করেছে কিন্তু তত বেশি আগ্রহ নাই বা অত বেশি মেধা নাই, তাহলে ওকে, এই তোমরা যদি একটু 8 নম্বর পয়েন্টটা দেখো, এই ছবির 8 নম্বর পয়েন্টে আছে যে এই কর্মসূচি কার্যনির্বাহের জন্য 20,000 টাকা চেক প্রদান করা হয়েছে দুনিয়া পাঠাগার বরাবর। তো সেখানে আমাদের কিছু টাকা আছে, তো সেখান থেকে পুরস্কার ব্যবস্থা আমরা করবো যদি কারো আগ্রহ কম থাকে কিন্তু অংশ নিয়েছে। মেইন কথা হচ্ছে অংশ নিয়েছে এমন একটা লোক বাদ যাবে না পুরস্কার প্রাপ্তিতে, কিছু না কিছু সে পাবে। কিন্তু যারা হচ্ছে বেশি আগ্রহ এবং আমি যে সিনসিয়ারিটি দেখি, ওদেরকে রাষ্ট্রীয় ভাবে পাঠিয়ে দিব। ওকে, এবার অথই প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করো। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের সুবিধা অনুযায়ী হয় চ্যাট বক্সে কিংবা মাইক অন করে বলতে পারো। ইরফানের পোস্টে কি লেখা ছিল? কোন পোস্টে? অনেক পোস্ট। গতকাল যে পোস্ট দিছে, আমি যে লাভ কোন রিয়েক্ট পোস্ট? দিলাম না, জানি ওয়াও রিয়েক্ট দিলাম, এটা কেমনে স্মরণে এটা নাই? নিয়ে। স্মরণ নাই ফান। ওকে, হ্যাঁ, শরণাইতে থেকে মেবি পোস্ট করছে কালচারে, মনেও থাকে না। কালচারে পোস্ট গতকাল কি হয়েছে কোনটা? গতকালকে আমি নিউজ দিয়েছিলাম ওই যে
আমাদের প্রায় 10-12টা নিউজ চ্যানেল তো এটাকে ব্রডকাস্ট করেছে, ওইটা নিউজ দিয়েছিলাম। আর কি দিয়েছি, এই তো। এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে করো। ছবিটা আচ্ছা অথই, একেবারে প্রথমে যখন বক্তব্য দিচ্ছে তখন 15ই আগস্ট নিয়ে কিছু একটা বলছিল সম্ভবত, আমি নেটওয়ার্কের জন্য শুনি নাই, ওটা কি ছিল? এক সেকেন্ড। মানে 15ই আগস্টের মধ্যে কি একটা জানি করতে হবে, এটা কি ছিল? 15ই আগস্ট না, লেখা জমা দেওয়ার তারিখ উল্লেখ করছিলাম 4 নাম্বার পয়েন্টে, যেটা লেখা আছে যে সব লেখা 15 অক্টোবর 2020 তারিখের মধ্যে অবশ্যই পরিচালক বরাবর পৌঁছাতে হবে। অর্থাৎ আমাদের ডেডলাইন হচ্ছে না, পরিচালক বরাবর পৌঁছানোর ডেডলাইন হচ্ছে 15 অক্টোবর, অগস্ট না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা নওশিন আপু একটা প্রশ্ন 31শে করেছে যে এই অগস্ট। ছবিটা কি। আচ্ছা হ্যাঁ বলো। 31শে অগস্ট নিয়ে কি বলা হয়েছে এটা একটু বিস্তারিত। আচ্ছা, এটা নিয়ে 31শে এখন অগস্ট উত্তর নিয়ে দিন না, সময় নষ্ট হবে। এটা নিয়ে পরে কথা হবে, এটার পার্ট আলাদা আছে। কি হবে? আচ্ছা, নওশিন আপু একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে এই ছবিটা কি গ্রুপে দিয়ে দেওয়া যায়। এখন আমি বুঝতেছি না কোন ছবির কথা বলতেছে নওশিন আপু। নসীন প্রজ্ঞাপনের কথা বলেছে, সেটা আমি দিয়ে দিব, মিটিং এর পরে দিয়ে দিব। আচ্ছা, এর বাইরে কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই 1, প্রশ্ন নাই 2, প্রশ্ন নাই 3, প্রশ্ন নাই 5। আচ্ছা, এটা খুবই আনন্দের আর শঙ্কার বিষয় যে প্রজ্ঞাপন, এত বড় একটা প্রজ্ঞাপন সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই। আনন্দের কারণ আমার এদিক থেকে যদি দেখি যে কঠিন এই প্রজ্ঞাপনটা সবাই একবারে বুঝে ফেলছে, তাহলে সেটা আনন্দের। আবার এমন যদি হয় যে প্রজ্ঞাপনটা না বুঝেও সবাই বুঝছে, আমি কেন বুঝবো না, লজ্জার বিষয়, এভাবে এটা ভেবে প্রশ্ন করে নাই, তাহলে সেটা অনেক হ্যালো শঙ্কার অথই। বিষয়। হ্যাঁ অনিয়া আপু বলো। হ্যালো। হ্যাঁ, আমি দুঃখিত, আমার নেট হ্যাঁ চলে গেছিল এতক্ষণ, আমি শুনি নাই মানে আসার পর থেকে। আচ্ছা, আমাকে ওই জায়গাটা একটু ক্লিয়ার করো। ওই যে আহ প্রত্যেক পাঠাগার থেকে 15 জন করে যে ব্যাপারটা, 3 নাম্বার পয়েন্টটা তুমি তখন বুঝাচ্ছিলে। আরেকবার বলো অনিয়া আপু। আচ্ছা হ্যাঁ, তুমি 3 নাম্বার আচ্ছা, পয়েন্টের কথা বললা। প্রত্যেক, পয়েন্টটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ পয়েন্টটা হ্যাঁ, হচ্ছে যে প্রতিটি পাঠাগার থেকে 15 জন করে শিক্ষার্থী, প্রতি গ্রুপ, অর্থাৎ ক গ্রুপ থেকে 5 জন, খ গ্রুপ থেকে 5 জন, গ গ্রুপ থেকে 5 জন মিলে দনিয়া পাঠাগার কথাই ধরো যে এইভাবে 3 গ্রুপ থেকে 5 জন 5 জন করে মোট 15 জন শিক্ষার্থী এক পাঠাগার থেকে অংশগ্রহণ করতে পারবে সর্বনিম্ন, আমাদের পাঠাগারের ক্ষেত্রে। আর যদি বাইরের পাঠাগার ধরি তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন দুইটাই 15। ও আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই, মিটিং এর রেকর্ডিং আর আছে, পরে বিস্তারিত দেখে নেওয়া যাবে। সাদি ভাই একটা প্রশ্ন করছে যে, না, নৌসেন আপু একটা প্রশ্ন করছে যে গ গ্রুপের শব্দ সংখ্যা কত। গ গ্রুপের শব্দ সংখ্যা হচ্ছে 1500 থেকে 2000 শব্দ। এর বাইরে আর কোনো প্রশ্ন? আমরা তাহলে এগিয়ে যাই, সময় স্বল্পতা আছে একটু আমাদের হাতে। তো এখন হচ্ছে আমরা টাইম ফ্রেম হ্যাঁ নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে একটা ছবি আছে, এটা নিয়ে আমাদের টাইম ফ্রেম আছে। তো টাইম ফ্রেমের কথা বলার আগে, হ্যাঁ আমি টাইম ফ্রেম নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে 13ই আগস্ট, 10, 11, 12, 13। এই ইরফান, সাদি একটা প্রশ্ন করছে। সবাই শুনুক। আমি তো ভাই কিছু সদস্য না, তাহলে আমার কি হইবো? সদস্য হইতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা, এটাই জানার জন্য। ওকে। তো কি যেন বলছিলাম, হ্যাঁ এখন হচ্ছে আমি তোমাদের এই ছবিটা দেখাচ্ছি, যে আমাদের টাইম ফ্রেম যেটা আছে নির্ধারিত, সেটাতে আমরা কি লিখছি। আজকে 10 তারিখ, 13 তারিখের মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন ফেলতে হবে। 13 তারিখের মধ্যে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যারা দুনিয়া পাঠাগারের সদস্য না, তাদেরকে দুনিয়া পাঠাগারের সদস্য হতে হবে। সেটা অনলাইনের মাধ্যমে হবে এবং টাকাটা বিকাশে আসতে হবে। টাকাটা পরিমাণ হচ্ছে 80 টাকা। 80, হ্যাঁ 80 টাকা টাকার পরিমাণ, দুনিয়া পাঠাগারের সদস্য ফি। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের আরেকটা ফর্ম পূরণ করতে হবে, যে সরকারি ফর্ম, যে তোমরা এইটাতে অংশ নিচ্ছ। সেই সরকারি ফর্মের আমরা ফরম্যাট দিয়ে দিব, সেটা অনলাইনেই হবে। তো অনলাইনে এই ফর্ম পূরণ করার জন্য পরবর্তীতে যারা এখানে আগ্রহী বা টেকনিক্যাল কাজে দক্ষ, ওরা আমার সাথে যোগাযোগ করো, আমি ফর্মটা বুঝিয়ে দিব। তো আমাদের ওয়াইটস থেকে ওইটা ডিজাইন হবে এবং সারা বাংলাদেশে এটা ছড়া হয়ে যাবে। বাংলাদেশ না, সরি, মন্ত্রণালয়, সারা বাংলাদেশটা হচ্ছে না, পরে বলছি এটা। 13 তারিখের মধ্যে আমরা সব ধরনের রেজিস্ট্রেশন ক্লোজ করে দিব, কারণ আমাদের
15 জন লিমিটেড, আমাদের বেশি লোকের পায়ে ধরতে হবে না। 15 জন হইলে আমরা এটা ক্লোজ করে দিব। 14 আগস্টে এটা উদ্বোধনী হবে আনুষ্ঠানিক ভাবে। তো শাহনাজ ভাই আমাকে বলেছিল যে 14 আগস্টে আমরা ইয়ে করি, দুনিয়া পাঠাগারে উদ্বোধনী অনুষ্ঠানটা করি। তো আমি বললাম আমার বেশিরভাগ লোক তো ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেটে, নারায়ণগঞ্জে, তো ওদের তো আসাটা কঠিন এবং এই করোনার সময় ভালোও না। তো আমি বললাম অনলাইনে করতে। তো রাজি, আবার আমাদের খরচটা কমবে, তো খরচটা এখানে যদি কমায় ফেলতে পারি, দেখো পুরস্কার বাড়াই দিতে পারতেছি, তো অনুষ্ঠান তো খালি চলে যাবে। পুরস্কার টাকা দিলে তোমাদের হচ্ছে কাজে লাগতেছে অংশগ্রহণের ক্ষেত্রে। তো আমি চাচ্ছি এটা অনলাইনে হোক, শাহনাজ ভাই রাজি আছে। তো তোমাদের মতামত দিও যে অনলাইনে করা ঠিক হবে কিনা, একটু চ্যাট বক্সে লিখো যে অনলাইনে করবো কিনা, না হলে আমরা ওইটাও করতে পারি, যেহেতু আমাদের মন্ত্রণালয় কিছু টাকা দিয়েছে আমাদের এই অনুষ্ঠান করার জন্য। তো ওই প্রোগ্রামে আমরা চেষ্টা করবো যে মিনার মনসুর গ্রন্থকেন্দ্রের পরিচালক আছে, ডিজি সাহেব আছে গণগ্রন্থাগার অধিদপ্তরের, বা মফিদুল হক আছে, তো এদেরকে নিয়ে আসতে। তো এদেরকে আসলে হচ্ছে আমাদের এই যে ক্যামেরা অন রেখে, এই জন্যই বলতেছিলাম যে ক্যামেরা অন রেখে করলে তোমরা সবাই আর কি অভ্যস্ত হবা আজকে, তো এটা করণে ভালো কথা। তো এইটা 14 তারিখে আমাদের উদ্বোধনী হবে দুনিয়া পাঠাগার পর্যায়ে। এভাবে ঢাকার 10টা পাঠাগারে উদ্বোধনী হচ্ছে, বেশিরভাগই অনলাইনে এখানে বলেছে, এবং কেউই ক্যামেরা অফ অনলাইনে হবে না, পূর্ণতা এটা অসম্ভব। অনলাইনে হবে, তাহলে এটা ফাইনাল, আমি সানা থেকে জানিয়ে দিব, গ্রন্থকেন্দ্রে জানিয়ে দিব। 21 তারিখে দেখো, 21 আগস্ট, সেদিন গ্রেনেড হামলা দিবস আছে একটা। আরেকটা হচ্ছে দুনিয়া পাঠাগারের পক্ষ থেকে একটা কাজ হবে যেটা বাংলাদেশে কখনই হয়নি, যে এটা হচ্ছে মুজিব বর্ষ। তো বঙ্গবন্ধু এবং গ্রন্থাগার এই বিষয়টাকে মিলিয়ে একটা গবেষণামূলক প্রবন্ধ পাঠ হবে, যেটা প্রথম আলোকে আমরা কাজ দিয়েছি। প্রথম আলোর গবেষক আলিমুজ্জামান এবং জাতীয় গ্রন্থকেন্দ্র দুনিয়া পাঠাগার 3জন মিলে এটা করতেছে। তো এই প্রোগ্রামটা হবে জাতীয় গ্রন্থ কেন্দ্রে। আমি সবাইকে কর্ডিয়ালি ইনভাইট করবো, এটা তো সবাই আসো, যেহেতু আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না করোনার কারণে। যে এই যে উদ্বোধনী অনুষ্ঠানকে এত বড় করে, এটা বড় করে হতে পারতো, কিন্তু করোনার কারণে করতে পারলাম না। তো সীমিত আকারই, যেহেতু এখানে সচিবদের ঝামেলা কম, আমরা দুনিয়া পাঠাগারই চাই গ্রন্থকেন্দ্রে। সেখানে গিয়ে যে কজন যেতে পারছে, ঢাকায় যারা আছে, ঢাকার আশেপাশে যারা আছে, নারায়ণগঞ্জে, সাভারে, ওরা আসো। আমরা 21 তারিখে সেমিনারটা করি, গবেষণামূলক সেমিনার হবে এটা। এবং বঙ্গবন্ধু জেলে বসে কি কি বই পড়তো এবং কলকাতা ইসলামিয়া পাঠাগারে কি কি বই পড়তো সেখানে আহ নিয়ে কথা হবে, এবং আমাদের পক্ষ থেকে কেউ একজন কথা বলবে যে অসমাপ্ত আত্মজীবনী পড়েছে এরকম কেউ, যেমন অথই বা অথই হইতে পারবে না, অধি হয়তো পড়েছে বেশি, বা অনি পড়েছে, ওরা একটু কথা বলবে। এটা আমাদের 21 আগস্ট পর্যন্ত কাজ। এই পর্যন্ত একটু থামছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা কিনা 14, 13, 14, 21 আগস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন যদি আমরা 15 জনই আগেই করে ফেলি, তুমি যা বললা আগ্রহী যারা থাকবে তাদের তাদের রেজিস্ট্রেশন আমরা কিভাবে করবো, তাদের পুরস্কার দেবো, সেটা কিভাবে আমরা বুঝবো কারা আগ্রহী? বা 15 জনই করি, বেশি হলে কি হবে এখানে? না, এখন যে রেজিস্ট্রিটা হচ্ছে এটা 100 জন হইতে পারে, সমস্যা নাই। কিন্তু এই 100 জনের মধ্যে আমরা মানে পরে, অনেক পরে, যখন আমরা দেখবো যে এই 15 জন আগ্রহ আছে, এখন তো 100 জনই রেজিস্ট্রেশন করবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ওই 15 জন পাঠিয়ে দিব যাদের আগ্রহ থাকবে, ক্লাস করবে। হ্যালো, আমার প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, অনি বলো। যারা যারা পাঠাগারের মেম্বার, তাদেরও তো আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে? না, সরকারি কোনো রেজিস্ট্রেশন ফি নাই, কিন্তু যারা পাঠাগার মেম্বার না, ওদের পাঠাগার ফি দিতে হবে। এবং শ্রাবণ মাস চলছে তো এখন, আহ, হুম। 16 তারিখ পর্যন্ত হচ্ছে শ্রাবণ মাস, 16 তারিখ পর্যন্ত, হ্যাঁ। তো শ্রাবণ মাসে আমাদের এই ফিটা থাকবে 80 টাকা পর্যন্ত। শ্রাবণ মাসের পরে যারা করবে ওদের এটা হয়ে যাবে 130 টাকা, কারণ শ্রাবণ মাস পাঠাগারের জন্ম মাস, তো ওই জন্য একটা অফার চলতেছে। আচ্ছা, ঠিক আছে। পূর্ণা জিজ্ঞেস করেছে 15 জনকে পাঠাবে ওদের লেখা না। আচ্ছা, আমরা এটা নিয়ে পরে কথা বলছি 15 জনের বিষয়টা। কিন্তু আপাতত তোমরা ধরে রাখো যে 13 তারিখ পর্যন্ত যদি 1000 লোক রেজিস্ট্রেশন করতে চাই, আমরা 1000 লোকের রেজিস্ট্রেশন করাবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে আগ্রহের ভিত্তিতে দেখবো যে কার আসলে আগ্রহ আছে। আমার মনে হয় না যে হোয়াইটসে এত লোকের আগ্রহ আছে, কারণ লোকজন আসলে আগ্রহী না, যেটা দেখি। তো আমরা 15 জন নিব। যদি কারো আগ্রহ থাকে, আমরা যদি দেখি যে না না 100 জনের আগ্রহ আছে, আমরা 100 জনের ব্যবস্থা করবো, রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত ধরে রাখছি যে হোয়াইটসে যেহেতু আগ্রহ নাই, তাহলে আমরা 15 জনই মন্ত্রণালয়ে পাঠাবো, এর বেশি পাঠাবো না। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে? পানি ঘোলা করতেছে আজকে বারবার। ক্লিয়ার করে দাও, আমার তো খোলা করার অভ্যাস। ঘটনা হইলো যে যে কয়জন আমরা বুঝবো যে হ্যাঁ যোগ্য, সবাই যাইতে পারবে, কোনো প্যারা নেই, এখানে আর কোনো কোশ্চেন নেই। না না, প্যারা আছে। কি আচ্ছা, কি ওইটা নিয়ে প্যারা পর কি? বলছি। প্যারাটা হচ্ছে, ধরো এই যে আমাদের ধরো একজন লর্ডস আছে, পূর্ণতা সন্ধি, তো সে তো শুরু থেকে আগ্রহী এবং ক্ষমতা বলে তার লেখা যাওয়া উচিত, কিন্তু দেখলাম তার আগ্রহ নাই, তখন আর ওটা পাঠাবো না। সে হয়তো লিখেছে বা দায় সারা ভাবে কাজ করেছে, তো
তো ওকে আমরা পাঠাবো না। তখন সে আমাদের বলতে পারে যে আমি তো কাজ করেছি, তা আমাকে পাঠাইলাম না। তো আমরা বলবো তুমি তো দায়সারা ভাবে কাজ করছো, তুমি তো ভালোভাবে কাজ করো নেই। পাঠাইতাম হয়তো, যে মন্ত্রণালয় তো বলছে 15 জন পাঠাইতে, পাঠাইতে হলো ভাই আমরা কি করবো, মন্ত্রণালয় তো বেশি দেয় নাই। তো চাইলে হচ্ছে চিপা দিয়া ঢুকে সচিবের মাথায় বইসা আমরা এটা 15 থেকে বাড়াইতে পারি, কিন্তু আপাতত বাড়াবো না, কারণ লোকজন আগ্রহ নাই। ওকে, এবার 28 আগস্টে আমরা যে কথা বলছি, 28 আগস্ট নাগাদ মন্ত্রণালয় যেটা বলছে যে আমাদের 15 জনকে ফাইনাল করে ফেলতে হবে। 28 আগস্টে 15 জন ফাইনাল হবে, যে 15 জনকে আমরা পাঠাচ্ছি। তো এখন অভি যেটা জিজ্ঞেস করলো যে এই 100 জন তো রেজিস্ট্রেশন ফর্ম করছে, তো আমরা কেমনে বুঝবো যে কোন 15 জন আগ্রহী? তো আমরা দেখবো হচ্ছে যে কোন এই 28 আগস্ট পর্যন্ত কোন 15 জন সবচেয়ে বেশি আগ্রহী হয়। তো ওই 15 জন বা যে কয়জনই আছো তোমরা এখানে এবং হোয়াইটস এবং দুনিয়া পাঠাগারের অন্যান্য সদস্যরা যারা এই মিটিং এ আসে নাই, ওরা এই একটা লেখা জমা দিবে, সিনপসিস, 200 শব্দের হোক 300 শব্দের হোক, একটা সিনপসিস জমা দিবে 2 পেজের। বইটা একটু পড়বে, ধরো পুরো বইটা পড়ার সময় পেলে না 28 তারিখ পর্যন্ত, সমস্যা নাই। তোমরা বইটার 20 পেজ পড়ো, 30 পেজ পড়ো, পড়ে সেইটার একটা সিনপসিস জমা দাও যে তোমরা কি বুঝলা, এবং এই যে টপিকটা দেওয়া আছে প্রজ্ঞাপন গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেই টপিকে 200 শব্দ লেখো। 200 শব্দ পড়লে আমরা বুঝবো যে তোমার আগ্রহ কিরকম বা তোমাদের গ্রুপে কিরকম অ্যাক্টিভিটিস আছে, তোমরা কিরকম সাড়া দিচ্ছ সেটা। কিন্তু এই যে মিটিং করে চলে গেলা, কোনো খবর নাই, ওরা আমার আগ্রহ অনাগ্রহী হিসেবে ধরে নিব এইটা। আর যদি দেখি যে না 15 জন না, অনেক বেশি লোক আগ্রহী, অনেক বেশি লোক সাড়া দিচ্ছে, অনেক বেশি লোক ভালো ভালো লেখা লিখেছে, তখন আমরা এটাকে বাড়াইয়া অন্য পাঠাগারের সাথে লাগলে অ্যাফিলিয়েটেড করে এটা পাঠিয়ে দিব। হিমেল কি এখানে আছো? হিমেল আছে, হিমেল আছে, নুরাস আছে। হিমেল থাকে হচ্ছে আজিমপুরে লালবাগের পাশে, এবং নুরাস থাকে খিলগাঁওতে। তো খিলগাঁওতে আছে শহীদ বাকি পাঠাগার, এবং হিমেল থাকে হচ্ছে গ্রন্থবিতান পাঠাগারের পাশে। তো লাগলে সেখান থেকে আমরা ব্যবস্থা করে দিব। কিন্তু এইটা দুনিয়া পাঠাগার বললে তারা ব্যবস্থা করবে, না দুনিয়া পাঠাগার না বললে করবে না। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখা দরকার, 14 আগস্ট যখন উদ্বোধন হবে এই প্রোগ্রামে, 14 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত টানা এই 7 দিন দুনিয়া পাঠাগার ভবনে আমরা এই পাঠচক্র করব। 3টা গ্রুপে পাঠচক্র হবে। দুনিয়া পাঠাগারে বসে 2টা পাঠচক্র হবে, ক গ্রুপ এবং খ গ্রুপের। এবং আমাদের এখানে যারা ঢাকার বাইরে আছে তারা অনলাইনে সেখানে যুক্ত হবে, বা হয়তো কোভিড পরিস্থিতির কারণে অনি বের হতে পারতেছে না, অনি কলেজ গ্রুপের সাথে দুনিয়ার পাঠাগার যুক্ত হয়ে যাবে পাঠ কার্যক্রমে। তো পাঠ কার্যক্রমটা কি? পাঠ কার্যক্রম হচ্ছে এতদিন আমরা যেটা করলাম হোয়াটসঅ্যাপে 5 দিন পর পর একটা আলোচনা ছিল, সেই সভাটাই এখন দুনিয়া পাঠাগার হবে অফলাইনে, অনলাইনে তোমরা যুক্ত হতে পারবা। আর গ গ্রুপের যে আলোচনাটা হবে বিশ্ববিদ্যালয় সেক্টরে, সেটা হবে দুনিয়া স্টুডিও থিয়েটার হলে। সেইখানে হলে বসে তোমরা এটা আলোচনা করবা, এবং স্বাধীন মতো যারা ময়মনসিংহ থেকে আছো, যারা পূর্ণতার মতো জয়দেবপুর থেকে আছো, তারা অনলাইনে যুক্ত হবা দুনিয়া পাঠাগার স্টুডিও থিয়েটার হলে। ওকে, কারো কোনো প্রশ্ন? অভি জিজ্ঞেস করেছে উদ্বোধনী অনুষ্ঠান আর 21 আগস্টে থাকলেই আগ্রহী ধরে নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অভি খুব ভালো বলছে, উদ্বোধনী অনুষ্ঠানে আছে, ভালো সাড়া দিয়েছে। আমরা দেখলাম যে এই কি বলে আমাদের পাঠ্যচক্র গুলাতে অনলাইনে আছে। এই এমন হইতে পারে কারো কোনো সমস্যা হইতেই পারে ভাই, কারো হয়তো আজকে শরীরটা খারাপ বা হয়তো মন খারাপ, এমন হইতে পারে ডিপ্রেশন, তো ও হয়তো আমাদের পাঠ্যচক্রে আসে নাই, টানা 7 দিন তো পাঠ্যচক্র আসে নাই, তো একদিন দুদিন মিস হইতেও পারে, সেটা আমরা কনসিডার করব। তারপর 21 আগস্টে আমাদের গ্রন্থকেন্দ্রে আসছে, এটাকে ধরে নিলে আমরা দেখবো যে ওরা, হ্যাঁ ওরা অ্যাক্টিভ, ওদেরকে আমরা 15 জনের তালিকাভুক্ত করবো। অভি খুব ভালো বলছে। আর কোনো প্রশ্ন বা কোনো পয়েন্ট কেউ কথা বলতে চাইলে? কথা নাই 1, কথা নাই 2, কথা নাই 3। ইরফান, হ্যাঁ হাফসা বলো। তুমি যে লাস্টে যেটা বললে যে আমাদের থিয়েটার হলে কি হবে, অ্যাকচুয়ালি ওটা আমি বুঝিনি। একটু জোরে বললো হাফসা। আমি বলেছি যে থিয়েটার হলে কি হবে, ওটা আচ্ছা কোন দিন কি হবে ওটা আমি বুঝিনি। ঠিক আছে, বলছিলাম যে আমরা যেটা হোয়াইটসের পক্ষ থেকে যেটা করেছি যে পাঠচক্র, আমরা অনলাইনে তো দেখলাম, সিলেট থেকেও আমরা করেছি, অথই আমি মিলে, বা অভি নারায়ণগঞ্জ থেকে করেছে, আনাসরা করেছে, যে বঙ্গবন্ধুর বইটা পড়া হয়, বইটা ধরে পড়ছি আমরা দাগিয়ে দাগিয়ে, বা বইটা পড়ার পর কেউ হয়তো একটা মন্তব্য করলো, কেউ একটা প্রশ্ন করলো, কেউ কিছু একটা নোট করলো, এইটা হচ্ছে পাঠচক্রের কাজ। তো এইটা এতদিন অনলাইনে হয়েছে হোয়াইটসের পক্ষ থেকে, এবার হচ্ছে দুনিয়া পাঠাগারের পক্ষ থেকে হবে। দুনিয়া পাঠাগারে বসে হবে হচ্ছে ক গ্রুপ এবং খ গ্রুপেরটা, মানে স্কুল গ্রুপ এবং কলেজ গ্রুপেরটা, এবং ঢাকার বাইরে যারা আছো তারা অনলাইনে যুক্ত হবে। এবং গ গ্রুপেরটা, বিশ্ববিদ্যালয় গ্রুপেরটা হবে দুনিয়া স্টুডিও থিয়েটার হলে, এবং সেখানেও ঢাকার বাইরে যারা আছে বিশ্ববিদ্যালয় পড়ে ওরা যুক্ত হবে। এবং এটার মধ্যে আমরা একটু নাস্তার ব্যবস্থা করব, এই যারা তোমরা মানে অফলাইনে আছো আর অনলাইনে তোমরা বসে বসে নাস্তা দেখো, সমস্যা নাই, আমরা ছবি পাঠিয়ে দিব চা নাস্তার। আর কোনো প্রশ্ন?
আর কোনো প্রশ্ন নাই? এক, প্রশ্ন নাই দুই, প্রশ্ন নাই তিন। এই সবাই মানে এই যে পাঠচক্র, আমি আগে করি। এই না, একটু আমার আগে, একটা একটু কোশ্চেন আগে। আছে, আমি ক্লিয়ার না, আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, বলতেছি যে এই যে পাঠচক্রটা এর কি টানা 7 দিন নাকি সপ্তাহে 1 দিন? পাঠচক্রটা টানা 7 দিন, কিন্তু এমন তো হতে পারে যে মানুষের সমস্যা টানা 7 দিন আসতে পারতেছে না, তো না আসতে পারে। 7 দিন না আসলেও সমস্যা নেই, আমরা তো ভাই জোর করবো না এই তোর আসতে হবে 7 দিনের মধ্যে, প্রতিদিন আসবে এমন কোনো কথা নাই। না আসলে আমরা ধরে নেবো যে সে অনাগ্রহী। কিন্তু এমন যদি হয় যে প্রতিদিনই আসতেছে না, একদিন মাত্র আসছে, তাকে অনাগ্রহী করবো। চেষ্টা করলো যে প্রতিদিন আসতে, মানুষের সমস্যা থাকে, মানুষের ভালো নাও লাগতে পারে প্রতিদিন আসতে, কিন্তু চেষ্টা করে আসতে। কয় ঘন্টা করে? 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি হবে না। খাবারের আইটেম কি? এই ইরফান, খাবার নাস্তা কমই, আইটেম কমই থাকবে, হয়তো এটা চা নাস্তা, চা নাস্তা। এই আজ হ্যাঁ নসীন নসীন বল। হ্যাঁ এই ইরফান শোন, ওই যে ইয়া আহ বললাম তো কথাটা, কি বলি। এটা কি রেকর্ডটা কি দেওয়া হ্যাঁ যাবে হ্যাঁ হ্যাঁ, গ্রুপে? রেকর্ডও আমরা লিঙ্ক দিয়ে দিব ইউটিউবের। তবে রেকর্ডটা দিতে রাত হবে, আমরা রাত 11টা বা 12টা টাকা রেকর্ডটা দিব। আচ্ছা হোক না, রেকর্ডও দেওয়া দরকার, আর ওই যে হ্যাঁ দিয়ে দেওয়া প্রজ্ঞাপনটা। হবে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। পূর্ণতা কিছু বললাম, তুমি কি যেন বলতে চাইলা? আচ্ছা, আমি হচ্ছে মাঝে ভালো মতো শুনি নাই। ওই যে 28 আগস্ট যে লেখা মানে বাছাই করবে, এটা কিসের ভিত্তিতে বাছাই করবে? ধরো আমার কাছে এখন বই নেই, আমাকে কি পিডিএফ লিংক দেওয়া হবে, নাকি হচ্ছে যে ওই যে পাঠক চক্র যে বা ইয়েগুলো হবে ওখানে উপস্থিত থেকে যা যা বুঝবো ওটার উপর লিখলেই হবে? একটা বড় ঝামেলা হচ্ছে যে তোমাদের কাছে ইয়ে নাই, কি বলে, পিডিএফ। পিডিএফ ফাইলটা সব বইয়ের নাই। কালাকারের রোজ নামটা মনে হয় আছে, সব তত্ত্বজীবনী আছে। বিশ্ববিদ্যালয় সেক্টরের যে বইটা আমার দেখানো আছে, সেটা কোনো পিডিএফ ভার্সন নাই। তো তোমরা চেষ্টা করো এটা কিনে ফেলতে। আর যদি কিনে ফেলা না সম্ভব হয়, যাদের পক্ষে কেনা সম্ভব না, তারা যদি পাঠ্যচক্রটায় আসো, আমরা আশা করি যে, আমি তো স্কুল কলেজের দায়িত্ব নাই, আমার দায়িত্বটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের। তো আমি 3 দিন 4 দিনের মধ্যে বইটা পড়ায় শেষ করে ফেলতে পারবো, এটা আমি শিওর। তো তোমরা যদি নিয়মিত বিডিটা জয়েন করো, আমি তোমাদের বইটা পড়ায় ফেলতে পারবো। এটা হচ্ছে পূর্ণতার বিষয়টা। আর নারায়ণগঞ্জে যেহেতু আমাদের একটা রিজিয়ন আছে সম্পূর্ণ, এবং সেটা ঢাকার বাইরে, বা পশ্চিম আমাদের একটা রিজিয়ন আছে ঢাকার বাইরে, তো আমরা এটা করতে পারি যে পশ্চিম এবং নারায়ণগঞ্জকে আলাদাভাবে বই পাঠিয়ে দিলাম। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে এসে বইটা নিতে হবে। তোমরা একটু আসো একবার, দেখা করেও গেলা, দেখা সাক্ষাৎ হইলো, বইটাও নিয়ে গেলা। এটা আমাদের হাতে সবগুলি বই পৌঁছেছে। আমাদেরকে 15টা বই দেওয়া হয়েছে 3 বিভাগে, সেটা আমাদের হাতে আছে। আর কিছু, আর কিছু নাই? এক, আচ্ছা মাহবুবা নিশি লিখেছে, না সরি, কৃষি লিখেছে, পাঠচক্র কবে থেকে হবে, কোন ডেজ? আমি মাঝখানে শুনতে পারিনি। পাঠচক্র হবে 14 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত টানা, প্রত্যেকদিন হবে। এটা সন্ধ্যার পর দিয়ে হবে, এই যে এই সময়টাতেই, এখন এই সময়টাতে। এবং যদি বেশিরভাগ লোক চায়, সংখ্যাগরিষ্ঠ লোক চায় যে না আমরা সকালে করব, সংখ্যাগরিষ্ঠ লোক চায় না আমরা দুপুরে করব, বিকালে করব, তাহলে হইতে পারে। ইভেন গ্রুপগুলো আলাদা হইতে পারে, যে ভার্সিটি বসতে যাচ্ছে বিকালে আর কলেজ বসতে যাচ্ছে সকালে, সেটাও সম্ভব, সমস্যা নাই। পাঠচক্র আচ্ছা, পাঠচক্র পাঠচক্র, আচ্ছা কি এটা? পাঠ্যচক্র পাঠচক্র। অথবা প্লিজ একটু ডিকশনারিটা দেখো, যে সাধিত শব্দের নিয়মে উচ্চারণের নিয়ম কি চেঞ্জ হয় কিনা। আচ্ছা, পাঠচক্র বলতে কি বোঝানো যাচ্ছে দনিয়া পাঠাগার গিয়ে সবাই একসাথে বই পড়া? হ্যাঁ, এবং এটা একটা ওই যে আমরা যেটা করেছিলাম অথবা অভি, এই যে তুমি যেটা করলা মনে আছে? তোমার মিটিং এ আমি এসে আহ, না কি প- করলাম, হ্যাঁ 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 হ্যাঁ। সেটাই কিন্তু। আচ্ছা, ওখানে একজন পড়বে, এই তো? একজন পড়তেও পারে, প্রত্যেকদিন তো পড়বে না, প্রত্যেকদিন পড়লে বোরিং হবে। তখন হচ্ছে অথৈদের বাসায় যে মিটিংটা করেছিলাম, সেটা যদি মনে থাকে, সেখানে কিন্তু আমরা বইটা পড়ি নাই, বইয়ের টপিক গুলি ধরেছি, নিজেদের মতো সেটা ব্যাখ্যা করেছি, এবং এক একজন করেছে, এটা আরো সহজ হয়ে গেছে স্টাডি করতে আচ্ছা, নিতে। আমার মনে হয় যে সবাই তো আসতে পারবে না, সেক্ষেত্রে অনলাইনেরও একটা গ্রুপ আলাদা থাকলো, যারা যে অনলাইনের প্রতিনিধিত্ব করবে, সবসময় অনলাইনে এরা করবে ওই 15 থেকে 20 আগস্টের মধ্যে, 14 থেকে 20। এটা সম্ভব হবে না, বরং আমরা প্যারালালি অনলাইন এবং অফলাইন একসাথে রাখবো। মানে হচ্ছে যে যখন অফলাইনে দুনিয়া পাঠাগারে কাজটা হচ্ছে, তখনই অনলাইনে তোমরা যুক্ত থাকবা ল্যাপটপে। এটা আলাদা আলাদা হবে না। আর কোনো প্রশ্ন? আই গেস বই পাওয়া যাবে না?
বই পাওয়া যাবে, বাসায় পাওয়া যাবে না, কারণ আমাদের বইয়ের সংকট আছে, যেহেতু তোমরা প্রায় 40-50 জন। তা আমরা আমরা রিজিয়ন ভিত্তিতে বই দিচ্ছি। একটা ধরো পশ্চিমকে, একটা ধরো দক্ষিণ, সরি কি বলে, এই অভিদেরকে। আর দক্ষিণের কথা যদি ধরো, দক্ষিণে সব বই তো তুমি নিয়ে বসে আসছো, তাই না? তোমার তো হাতে 12টা বই আছে, 13টা বই আছে, কিন্তু বাসায় বই নিতে পারবে না। আচ্ছা, আমার নেক্সট মান্থে বার্থডে, আমি বইটা হচ্ছে গিফট চাই, আমাকে 2 দিনের ভিতর পাঠিয়ে দাও কেউ। চুমাচাটি করো অফিস সাথে, বই চাও আমার কাছে না। আচ্ছা পিডিএফ দিও। কলেজ সেকশন এবং স্কুল সেকশনের যে বইগুলি আছে সেগুলি পিডিএফ দেওয়া হবে, কিন্তু ভার্সিটি সেকশনের পিডিএফ আমাদের কাছে হবে না, এবং সেটা মাত্র এই বছর রিলিজ হচ্ছে 2020 সালে, সেটা পিডিএফ করা হয়নি। কিন্তু অনি মাত্র মনে পড়লো, যেহেতু দক্ষিণ রিজিয়নে বইটা বেশি, তো দক্ষিণ রিজিয়নে মানুষ আবার কম, যেহেতু অনি, হাফসা, শুভ, আমি আছি, তো এরা হচ্ছে বইটা পাইতে পারো এক রাতের জন্য, কিন্তু আবার সকালে আবার ফেরত দিতে হবে, এক রাতের জন্য পাইতে পারো আবার। আচ্ছা ঠিক আছে, চলবে। ইরফান, একটু করতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, বইটা কি ওই ভার্সিটি লেভেলের যে বইটা, সেই বইটা কার কাছে আছে এখন? সেগুলি সব দুনিয়া পাঠাগারে রাখা। আচ্ছা, ওই বই কি সব হচ্ছে বাংলায় লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছোট একটা কাজ করতে পারো, আমি মানে একটা আইডিয়া দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো। একটু কষ্ট করে কেউ ওই ছবি তুলবা প্রত্যেকটা পাতা একটু সুন্দর করে, করার পর অনলাইন এডিটর আছে অথবা সফটওয়্যার আছে যেগুলো থেকে তোমার ইমেজ থেকে সরাসরি যে লেখাগুলো আছে সেটা হচ্ছে কনভার্ট করেছে পিডিএফ বানানো যায়। তখন সবগুলো হচ্ছে একসাথে করলে মানে 5 থেকে 10 মিনিট লাগবে আর কি, মানে ছবিগুলো তোলার পর কনভার্ট করতে। তারপর সেটা যদি পিডিএফ বানিয়ে হচ্ছে দিয়ে দাও, সবাই পড়তে পারবে। খুবই ভালো আইডিয়া তরিকুল ইসলাম আশিক ভাইকে। তো আশিক ভাইকে ধন্যবাদ, এবং এই এই বিষয়টাতে হেল্প করছে যদি কেউ হেল্প করতে চাও প্লিজ একটু বলো। আমার মানে শুভ টেকনিক্যালি এই কাজটাতে হেল্প করতে পারে, ছবি তুলে, বা অনি। কারণ আমার এমনি তোমরা জানো অলরেডি অনেকগুলি প্রজেক্ট আমি জড়িত, আমার উপর চাপ বেশি। আচ্ছা আচ্ছা, আমার আমি একটু একটা কথা ছিল। প্লিজ প্লিজ। আমার মনে হয় আমি এই কাজটা নারায়ণগঞ্জ রিজিয়ন থেকে করতে চাই, কারণ নারায়ণগঞ্জ রিজিয়নে আইটি রিলেটেড অনেকজন আছে, আর আমার মনে হয় ওদের দিয়ে আমি করাই নেই। একটা বই পাঠায় তো নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ থেকে করাই নেই। বাহ, চমৎকার। অভিকে এগিয়ে আসার জন্য খুবই ধন্যবাদ, এবং এটা খুবই আন্তরিক একটা চাওয়া যে দক্ষিণ থেকে করতে হলো না। তো অভিকে আমি এটা বইটা পাঠিয়ে দিব, বা আমি যাই বা তারাই আসুক, বইটা নিয়ে যাবে। এবং যদি কারো বাসায় নারায়ণগঞ্জে স্ক্যানার থাকে তাহলে স্ক্যানার দিয়ে হোক, আর যদি স্ক্যানার না থাকে তাহলে ছবি তুলে করা যাবে। ধন্যবাদ, খুবই ধন্যবাদ নারায়ণগঞ্জের প্রধান সারিয়ার অভিকে। আর আর কোনো বিষয় নেই 1, আর কোনো বিষয় নেই 2, আর কোনো বিষয় নেই 3। ওকে, এবার আমরা যাচ্ছি আবার অক্টোবরের বিষয়টাতে। এবার আমরা প্রাথমিকভাবে এই মাসের যে কাজ সেগুলি শেষ করে ফেলেছি। এই 28 আগস্ট পর্যন্ত আমরা যদি কাজ শেষ করে ফেলতে পারি, তাহলে আমরা ঘুমায় থাকতে পারবো। মানে 21 আগস্ট পর্যন্ত তোমরা বইটা পড়লা, এরপর 7 দিনের মধ্যে 200 শব্দ বা 300 শব্দ লিখে পাঠাইতে হবে দুনিয়া পাঠাগারের কাছে। লিখে আমরা যাচাই করব, যাচাই করে 15 জনকে বাছাই করব। বাছাই করে তাদের তোমাদের এই 15 জনকে আবার আরেকটা ফর্ম পূরণ করতে হবে। যে 15 জনকে আমরা বাছাই করে দিব পাঠাগার থেকে, সেই 15 জন আরেকটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মে তোমাদের বাপের ছবি, মার ছবি, জাতীয় পরিচয়পত্র, বাপের মার ট্যাক্স আইডি, টিন আইডি, বিদ্যুৎ বিল, আর কি কি জানি ঝামেলা আছে, জন্ম সনদ, হ্যান এগুলি পাঠাইতে হবে জাতীয় গ্রন্থকেন্দ্রে। এগুলি সার্টিফাইড হবে। হওয়ার পর এই অনলাইনে দিবা, প্যারা নাই, বুঝছো? সমস্যা নেই, তো অনলাইনে দিবা। এইগুলি দেওয়ার পর আমরা 15 জনের আইডি কার্ড দিব, বা ওইটাই লিস্টেড হবে। কিন্তু ঠিক কোন 15 জনকে সেটা আমরা বলবো না, কারণ দেখা যাবে কি 15 জন বলে দিলাম, তো খালি ওই 15 জনই পরে কাজ করবে, আমার আর 40 জন কাজ করবে না। দরকার নাই। 40 জনকে পুরস্কৃত করবো বেসরকারি ভাবে, সরকারি ভাবে পুরস্কৃত করবো না বাকিদেরকে। আর বললামই তো যে বাকি যদি বেশি আগ্রহী থাকে 15 জনের বাইরে, তাহলে অন্য পাঠাগার থেকে রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা আছে। আচ্ছা, এরপর এই মাসের কাজ শেষ, 300 শব্দের ওয়ার্ড লিখে এই মাসের কাজ শেষ। তোমরা ঘুমায় থাকো, সেপ্টেম্বর মাসটা পুরোটাই ঘুমায় থাকো, কোনো সমস্যা নাই। কারণ আমরা জানি যে অন্য পাঠাগারের মতো আমরা স্লো না, দুনিয়া পাঠাগার খুবই ডাইনামিক, এবং চাইলে আমরা 15 দিনেই কাজ শেষ করতে পারি। সেটা আগে হওয়ার কথা ছিল। সেপ্টেম্বর মাসটা তোমরা ঘুমায় থাকো, যেখানে অন্য পাঠাগার বেগার খাটবে। অক্টোবর মাসে আমরা আবার কাজে বসবো, অক্টোবরের 10 কি 15 তারিখ থেকে। তো এই অক্টোবর মাসে আমরা 2টা কাজ করব। একটা হচ্ছে তোমরা যারা লিখছো তাদের দুই ভাবে লিখতে পারো। একটা হচ্ছে যে সরাসরি কম্পিউটার বা ফোনে লেখা, টাইপ করে। আর আরেকটা হচ্ছে যে টাইপ না করে হাতে লেখা। তো গ্রন্থকেন্দ্র 2 ভাবে আমাদের জিনিসপত্র চেয়েছে। একটা হচ্ছে লিখিত আকারে, যেটা বিচারকরা পড়বে। বিচারক মানে হচ্ছে সেলিনা হোসেন, আসম আরিফিন সিদ্দিক, মফিদুল হক, মিনার মনসুর, এরা পড়বে হচ্ছে আমাদের সিলগালা কপিটা, প্রিন্টেড ভার্সনটা। আর আরেকটা হচ্ছে
এই তোমাদের যে অনলাইন কপিটা মেইল করে পাঠিয়ে দিতে হবে। প্রথমে দুনিয়া পাঠাগার মেইল, দুনিয়া পাঠাগার সেই মেইলটা আবার গ্রন্থকেন্দ্রে পাঠিয়ে দিবে। মেইল ভার্সনটা লাগবে হচ্ছে বই ছাপাইতে। এই যে তোমরা লেখা দিচ্ছ এখান থেকে আবার 5 জন নেওয়া হবে। এই যে 15 জন নিচ্ছি না, 15 জন থেকে 5 জনের বই প্রকাশ হবে আগামী বই মেলায়। ওই ওদের পরিচয় টরিচয় দিয়ে, বাপমার পরিচয় দিয়ে ওই বইটার মধ্যে দেওয়ার জন্য ওরা টাইপ করবে না, আমাদের থেকে টাইপ যাবে, এবং টাইপটা যেন স্বচ্ছ হয়, বানান ভুল করবে না। কারণ তোমার যেহেতু জীবনের প্রথম বই বের হচ্ছে বা প্রথম একটা লেখা বের হচ্ছে, আমি জানি সরকারি কাজ তো ওরা বানান দেখবে না। আমিও তো সময় নেই যে বানান দেখে দিব, আমি আমারটা দেখবো, বা যেই যেই মনে তো থাকে যে মানে তোমরা 40 জন থাকো, 40 জনের নিজের বানানটা দেখে দিও। কারণ প্রথম প্রকাশনা হচ্ছে, বানানটা ভুল গেলে তোমাদের নিজস্ব খারাপ লাগবে। তো ওই জন্য অনলাইন কপিতে বানানটা দেখে দিও, বই প্রকাশে যেন ভুল না হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে জাতীয়ভাবে এটার সমাপনী হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, এবং এটাতে শিল্পকলা একাডেমির অ্যাফিলিয়েশন থাকবে, বাংলা একাডেমির অ্যাফিলিয়েশন থাকবে, মন্ত্রণালয় আগে থেকে আছে আমাদের সাথে। এবং আমরা চেষ্টা করবো যে যেহেতু সরকারি উচ্চ পর্যায়ে পর্যন্ত গেছে, এখন আমাদের বিপাক হচ্ছে যে মন্ত্রীর পরে আবার কি, মন্ত্রীর পরে তো শেখ হাসিনা, তো শেখ হাসিনা তো নিজে আসবে না। তো আরো চেষ্টা করছি খুঁজে বের করার যে এরকম আর কি গুরুত্বপূর্ণ আছে, শেখ হাসিনা পর্যন্ত না কিন্তু মন্ত্রীর উপরে, তাকে আমরা এসে চিফ গেস্ট করার চেষ্টা করবো ডিসেম্বর মাসে। এবং ডিসেম্বর মাস থেকে চেষ্টা থাকবে যে এত বড় একটা হেল্প মন্ত্রণালয় আমাদের করলো, তো মন্ত্রীদের কিছু একটা গিফট দেওয়া দরকার। ওইটা আমাদের এই যে 20,000 টাকা দিয়েছে ওখান থেকে চেষ্টা করবো ওদের একটা কিছু একটা গিফট দিয়ে দেওয়ার। মানে লাগে এগুলি ভাই, আমলাতন্ত্রের জিনিসপত্র। ডিসেম্বর মাস পর্যন্ত বললাম, এ পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে বলো। আচ্ছা, হ্যালো ইরফান। হ্যাঁ তাহি বল। ওই একটা বইয়ের পিডিএফ এর কথা যে বলতেছো, ওইটা কি ওই যে আমার দেখা নয়া চীন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিডিএফটা নাই আসলে অনলাইনে। এটার পিডিএফ মানে আমি পেয়ে গেছি, আমার কাছে আছে। সিরিয়াসলি? আয় তোরে চুমাই। আমার মাত্র পেলাম, তো আমি দিয়ে দিব না। বাহ চমৎকার। একটু খেয়াল করি যে কারাগারের রোজ নামটা যেটা, ওটার অনলাইন কপিটা পাইনি, ওটা একটু খুঁজে বের কর। আচ্ছা আচ্ছা। লাভ ইউ লাভ ইউ। বলছিলাম না নারায়ণগঞ্জ রিজিয়ন থেকে আমরা কাজটা করব। জয় হোক ফার্স্ট। জয় হোক। হ্যাঁ, শিখো, শিখে ইনসে কই। আর কোনো প্রশ্ন? ডিসেম্বর পর্যন্ত, 2020 সালের ডিসেম্বর পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই, দুই বিষয় নেই, দুই। আমি আজকে ভাত খাবো কি দিয়া? ডিসেম্বর পর্যন্ত অনেকবার এই প্রশ্নটা আসবে। তাহলে আমরা শেষ করছি, আমরা এবার যাই 2021 সালের বিষয়টাতে। যেহেতু তোমরা খেয়াল করে দেখো যে রাষ্ট্রীয় একটা বিষয়, তো প্রশ্ন আসতেই পারে যে 150 জন মাত্র কেন, মানে এত বড় করে হচ্ছে 150 জন কেন, এবং 150 জন হইলে রাষ্ট্র অত বেশি গুরুত্ব কেন দিচ্ছে? দুই কারণে সরকার তো গুরুত্ব দিচ্ছে। এক হচ্ছে যে কোভিড পরিস্থিতির কারণে সরকার হাতে কোনো কাজ নেই, এটা ছোট কারণ। বড় কারণটা হচ্ছে যে যেহেতু এটা মুজিব কেন্দ্রিক, সরকার জাতীয়ভাবে এই প্রজেক্টটা করতে চায়। কিন্তু খেয়াল করে দেখো কাজটা তো সহজ না, আমাদের মতো দক্ষ লোক লাগছে। এবং আমি আগেও বলেছি ওয়াইডস কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ লোক। তো একটা কাজে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ লোক যখন লাগে, মানে কাজটা কঠিন। মন্ত্রণালয়ে এই কাজটা সারা বাংলাদেশে ঠাস করে করতে পারে না। দুনিয়া পাঠাগার যে সহজে এটা কাজটা করতে পারবে, এই হিমেল জানে, নুরাসটা জানে যে শহীদ বাকি বা গ্রন্থ বিতান হিমশিম খাবে এই 15 জন জোগাড় করতে। এবং 15 জন রেস্ট্রিকশন আছে যে 15 জন স্টুডেন্ট হইতে হবে, এমফিল করুক, পিএইচডি করুক, বা ক্লাস 6 এ পড়ুক, তাকে স্টুডেন্ট হইতে হবে। ওদের স্টুডেন্ট নাই, ওরা চাকরিজীবী আছে, বহু ঝামেলা আছে ওদের। তো এটাকে নির্বাহ করা খুব কঠিন। ঢাকা মহানগরী হিমশিম খাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এটা করতে গেলে কঠিন। তো এই জন্য এটা হচ্ছে পাইলট প্রজেক্ট, মানে পরীক্ষামূলক একটা প্রজেক্ট 10টা পাঠাগারের সাথে। এবং 10টা পাঠাগারের সমন্বয়কারী কিন্তু দুনিয়া পাঠাগার, অন্য কোনো পাঠাগার না। তো এই পাইলট প্রজেক্টটা যদি সফল হয়, তাহলে এটা রাষ্ট্রীয়ভাবে ছড়ায় যাবে, এবং দেশে 865টা পাঠাগার আছে, বেসরকারি এবং সরকারি। 65টা হচ্ছে লিস্টেড সরকারি পাঠাগার গণগ্রন্থাগার অধিদপ্তরের আন্ডারে, আর জাতীয় গ্রন্থকেন্দ্রের আন্ডারে হচ্ছে বেসরকারি 800 পাঠাগার। এই 865টা পাঠাগারই আগামী বছর এই প্রোগ্রামটা যাবে 1 বছর মেয়াদে। এখন এই 1 বছর মেয়াদে করার জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রে যথেষ্ট লোকবল নাই। এই লোকবল ওদের আছে 27 জন নিয়ে ওরা 800টা বেসরকারি পাঠাগার পরিচালনা করতে পারবে না। তখন ওরা করবে কি, ওরা এই যে পিপি দিয়েছে, যেটাতে আমরা পিপি দিয়েছিলাম, সেই পিপি ওরা পাস করেছে, মন্ত্রী ওখানে বসেই পাস করেছে, যে এই যে 10টা পাঠাগার আছে, এই 10টা পাঠাগারকে আমরা দেশের 8টা বিভাগে ভাগ করে দিব। যেমন ধরো দুনিয়া পাঠাগার নিচ্ছে হচ্ছে বরিশাল বিভাগ, মানে বরিশাল বিভাগে যত বেসরকারি পাঠাগার আছে, আগামী 2021 সালে সেই সবগুলি বেসরকারি পাঠাগারকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব, সেগুলি নির্বাহের দায়িত্ব, সেগুলির গ্রাফিক্স, সেগুলির প্রসেস এবং মন্ত্রণালয়ের সাথে তাদের সমন্বয়, সবকিছু দুনিয়া পাঠাগার দেখবে। এটা হচ্ছে দুনিয়া পাঠাগারের বিষয়। এখন পাঠাগার 10টা, কিন্তু বিভাগ তো 8টা। তো সেক্ষেত্রে হবে কি, যে যারা একটু দুর্বল পাঠাগার আছে, দুনিয়া পাঠাগার তো অনেক বয়স্ক পাঠাগার, সেটা আলাদা কথা। ধরো অনির্বাণ পাঠাগার 2010 সালে হয়েছে, 2000
2017 সালে হয়েছে। তারপর তাহমিনা ইকবাল স্মৃতি পাঠাগার 2014 সালে হয়েছে। এই পাঠাগারগুলি দুইটা দুইটা মিলে একটা বিভাগ নিয়ে নিবে, যেমন দুইটা পাঠাগার ময়মনসিংহ নিল, দুইটা পাঠাগার রংপুর নিল, এরকম করে নিবে। আর যেগুলি প্রাচীন পাঠাগার, যেমন গ্রন্থ বিতানের বয়স 70 বছর, সরি 100 বছর, দুনিয়া পাঠাগার 30 বছর, সীমান্ত 70 বছর, ওরা হচ্ছে সম্পূর্ণ একটা বিভাগ নিবে। তো আমার মনে হচ্ছে দুনিয়া পাঠাগারকে ঢাকা বিভাগ দেওয়া হবে, যেহেতু দুনিয়া পাঠাগার সবচেয়ে দক্ষতা বেশি এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি লাইব্রেরি বেশি, ঢাকা বিভাগে দেওয়া হবে, ধরে রাখো তোমরা। এবং দুনিয়া পাঠাগার লোক বলতে তো হোয়াটসঅ্যাপ লোকই না, তো আমাদেরই হচ্ছে এই বিভাগটা দেখতে হবে। এইটা হচ্ছে আমাদের আগামী মাসের কাজ। জানুয়ারি মাসে আমাদের এই বিভাগীয় দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে ওই যে বইমেলা, আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, মরক উন্মোচন, এখান থেকে যারা লেখকরা থাকবে, লেখকরা যাবে, মা বাপ নিয়ে এসো, তারপর হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে এসো, এবং হচ্ছে ওইটাতে ব্র্যাক করো যে আমার বই প্রকাশ হইতেছে। এবং ওই বই প্রকাশ অনুষ্ঠান থেকে শুরু করে বই উন্মোচন, প্রকাশনা সংস্থার সাথে আমাদের সমন্বয়, এটাও দুনিয়া পাঠাগারই দেখবে। তো ওটাও আমাদের ফেব্রুয়ারি মাসে করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? হ্যাঁ ইরফান। হ্যাঁ হ্যাঁ তাহি। হ্যাঁ, কারাগারের রোজ নামা কি যেন নামচা। হ্যাঁ নামচা, এটাও পেয়ে গেছি। বাহ, চমৎকার। তাহলে তো নারায়ণগঞ্জের রিজিয়ন হচ্ছে সবচেয়ে দক্ষ রিজিয়ন। আমরা চেষ্টা করবো যে নারায়ণগঞ্জ থেকে বেশি দক্ষতা লাভ করার। আরেকটা কথা মাঝখানে বলে রাখি, আমি কিন্তু নারায়ণগঞ্জ রিজিয়নকে ধরে আলাদাভাবে জাতীয় গ্রন্থমেলার পরিচালকের সাথে কথা বলছি, শুধুমাত্র নারায়ণগঞ্জকে ধরে। সিরিয়াসলি আমি একটু পরে এটা নিয়ে আরো বেশি বিস্তারিত কথা বলবো, যে নারায়ণগঞ্জ নিয়ে আমার সাথে গ্রন্থমেলার কি কি কথা হলো। এই পর্যায়ে হচ্ছে আমি হোয়াইটস এর রিজিয়ন হেড যারা আছে, অঞ্চল প্রধান, তাদেরকে বলছি এই সমগ্র, যদি কারো ওয়েট, এর আগে বলছি, কারো কোনো প্রশ্ন আছে তাহিবাদে এ পর্যন্ত? প্রশ্ন, কোনো মন্তব্য? মন্তব্য নেই 1, মন্তব্য নেই 2, মন্তব্য নেই 3। এই মুহূর্তে আমি বলছি হোয়াইটস এর যে অঞ্চল প্রধানরা আছে এখানে, আমি বাদে, আমি তো অনেক কথা বলছি, আমি বলবো না, সেই অঞ্চল প্রধানরা একজন একজন করে তোমাদের সে বক্তব্য ব্যাখ্যা তোমাদের সময় 2 মিনিট দিচ্ছি। এই সমগ্র বিষয়টা নিয়ে তোমাদের 2 মিনিট বক্তব্য দিচ্ছি। প্রথমে হচ্ছে অনি, তুমি প্লিজ 2 মিনিট সময় নিয়ে একটু কথা বলো, তোমার অভিব্যক্তি। আচ্ছা, বলবো কি শুধুমাত্র এই প্রজেক্টটা নিয়ে নাকি এই পুরো ব্যাপারগুলো নিয়ে? বলো, সব তোমার যা ইচ্ছা বলো, 2 মিনিট সময়ের মধ্যে যা ইচ্ছা বলো। আচ্ছা, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। প্রথমত হচ্ছে এই আহ, কি জানি বই, আমি প্রজেক্টের নামটা ভুলে গেছি। আচ্ছা, এই প্রথম যে বঙ্গবন্ধু বিষয়ক লেখা, এই প্রজেক্টটা খুব অসাধারণ। কারণ আমার মতে হচ্ছে, আমার মতো যারা আছে অলস, তারা হচ্ছে এই বঙ্গবন্ধুর লেখা বই কোনোদিন পড়তো না। আমার বাসায় অনেক দিন পড়েছিল আত্মজীবনী, আম্মুর অফিস থেকে গিফট পাইছিলাম, ওটা আমি ধরেও দেখি নাই। তো হচ্ছে এই প্রজেক্টের জন্য টুকটাক বঙ্গবন্ধু সম্পর্কে জানা হচ্ছে। জানে সবাই আগে থেকেই ওনার সম্পর্কে, কিন্তু হচ্ছে আরো বিস্তারিত তথ্য বা উনি ওনার আহ, দিক থেকে কিভাবে দেখতো ওই যুদ্ধের সময়কার সময়গুলা বা রাজনৈতিক বিষয়গুলা, সেগুলো হচ্ছে সবাই জানবে। আর হচ্ছে এখানে পাঠাগার তো আমাদের আমাদের যে দুনিয়া পাঠাগার সবসময় জাতীয় পর্যায়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত। তো এই কাজগুলোর মাধ্যমে পাঠাগারের সম্পৃক্ততা আরো বেড়ে যাচ্ছে, এর মাধ্যমে আরো পরিচিতি পাবে। আহ আর আরো দক্ষ মানুষ আমরা মানুষদের সাথে পরিচিত হতে পারবো, এটা আমাদের জন্য খুব ভালো। আর আমার কাছে ভালো লাগতেছে, মজাই। ঠিক আছে, আমার বলা শেষ। ধন্যবাদ অনি, সে অনেক মজা পাইছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে শাহরিয়ার অভির কাছে, সে নারায়ণগঞ্জের অঞ্চল প্রধান। আহ, আচ্ছা, এই প্রজেক্ট নিয়ে আমার যেটা আজকের মিটিং এর অভিমত, যে আমরা প্রথমে এটা যতটা ছোট মনে করছিলাম, এটা তার চেয়ে অনেক বড় একটা প্রজেক্ট, অনেক দীর্ঘ সময় ব্যাপী একটা প্রজেক্ট। আমাদের অনেক দিনের বঙ্গবন্ধু সম্পর্কে যে ধারণা ছিল বা অনাগ্রহ ছিল, সেটা সবই আস্তে আস্তে যে কমা শুরু করছে, সেটা প্রজেক্টের শুরু থেকে বোঝা যাচ্ছে। আমাদের মিটিং গুলো, আমাদের মোটামুটি সবাই একটা গবেষণার চেষ্টা করতেছে বঙ্গবন্ধুকে নিয়ে। এতে বঙ্গবন্ধুর অনাগ্রহ কমবে এবং আমরা আসলে বাস্তবতাটা জানতে পারবো, যেহেতু এই কাজটা হোয়াইটস থেকে হচ্ছে। এই কারণে আসলে আমরা সত্যটা জানার চেষ্টা বেশি করতেছি। আহ কিভাবে আমাদের জানানো হচ্ছে সেটা আমরা দেখছি না। মানে এত বছর যেটা হয়ে আসছে যে আমাদের বঙ্গবন্ধুকে একভাবে জানানো হয়েছে, আমরা ওইটাই জেনে আসছি। বাট হোয়াইটস থেকে হওয়ার কারণে আমরা আসলে সত্যটা কি সেটাই জানার চেষ্টা করছি। আর এটার জন্য সবাই মোটামুটি মানে কি বলে একটা আরে মানে সবাই মোটামুটি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছে, একটু গবেষণা করে হলো। সেটা একটা ভালো বিষয়। আর আমরা সাংগঠনিক ভাবে আরো দক্ষ হইতেছি।
আর দুনিয়া পাঠাগার তো অলরেডি অনেক আগে আছে, আরো আগে যেতেছে এই প্রজেক্টের মাধ্যমে। এই তো। ধন্যবাদ নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান শাহরিয়ার রবিকে। আহ, আমি পশ্চিমাঞ্চলের প্রধান হিমেলকে আহ্বান করছি। হিমেলের এটা আমি পড়বো, হিমেলের নেট চলে গেছে, সে মিটিং এ নাই। ঠিক আছে, হিমেলের পক্ষ থেকে পদার মনোত্রী। এক সেকেন্ড, হিমেলের স্পিচটা আমি পাচ্ছি না খুঁজে, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে আমরা একটু হিমেল হ্যাঁ, স্পিচ পাঠিয়ে রিমুভ করে দিছে। আচ্ছা তাহলে তো ঠিক আছে, হিমেলের স্পিচ আমরা পরে লাগলে শুনে নিব না। সামনে তো আমাদের বসতেই হবে, সামনের সঞ্চালনা মিটিং অনেকগুলি সামনে আছে। তো এই মুহূর্তে আমি একটা বিষয়ে বলছি যে দুনিয়া পাঠাগারের সাথে হোয়াটসঅ্যাপের যে সম্পর্ক, সেটা কেমন জানি একটু, মানে টু বি অনেস্ট, আমরা যেটা ভাবছিলাম যে হোয়াটস এর মধ্যে থাকবে ওকে, কিন্তু পাঠাগার কি একা ইরফানের, পাঠাগার কি একা অনির, পাঠাগার কি একা অভির যারা আগে থেকে সদস্য, পাঠাগার কি সাদির না, পাঠাগার কি নিয়াজ মোহাম্মদ আত্তাহির না, পূর্ণতা সন্ধির না, যারা পাঠাগারে আগে মানে যুক্ত হয়নি। ইভেন অনেকে এখানে আছে এই প্রজেক্টে যুক্ত হবে, যেমন হচ্ছে সাদি বা হচ্ছে বর্ষা, তৃষা, এরা আছে, এরা যেমন পাঠাগারে আসে নাই। তো এখানে একটা গ্যাপ আছে, যে আমরা যেটা পাঠাগার থেকে ফিল করছি, অনি, শুভ বা আমি, আহ, অভি, এরা কিন্তু ফিল করছি যে প্রজেক্টটা আমাদের, মন্ত্রণালয় আজকে যাই করছে আমাদের জন্য করছে। কিন্তু আহ, আমার মনে হচ্ছে একটা শঙ্কা আছে যে সাভারের যারা আছে, নেত্রকোনা যারা আছে, সিলেটে যারা আছে, তাদের কিন্তু আমার মনে হতে পারে যে কাজটা দুনিয়া পাঠাগারের, আমি হেল্প করছি। কিন্তু এই গ্যাপটা হয়েছে এই কারণে যে দুনিয়া পাঠাগারের সাথে আমি একটা তোমাদের ছবি দেখাচ্ছি, দেখো দুনিয়া পাঠাগারের সাথে যে সম্পর্কটা একটু খেয়াল করে ছবিটা দেখো। শুভ্র মানে হচ্ছে হোয়াইটস এর বাংলা হচ্ছে শুভ্র, আমরা হোয়াইটস কে বাংলায় শুভ্র ডাকি। তো দুনিয়া পাঠাগারের সাথে হোয়াইটস এর যে আদান প্রদান হচ্ছে, সেইটা শুভ্র থেকে হয় ইরফানের কাছে, ইরফানের কাছে দুনিয়া পাঠাগার, দুনিয়া পাঠাগার থেকে মন্ত্রণালয়। তো এইটা খুব সমস্যার কথা, বুঝছো তো? কারণ হচ্ছে যে ইরফান কেন উকিল হবে, ইরফান ধইরা কেন দুনিয়া পাঠাগারে পৌঁছাইতে হবে? শুভ আছে, অনি আছে, নৌসিন আছে, আনাস আছে, এরা সরাসরি দুনিয়া পাঠাগারে যায়। অথই যদিও একবার আমার সাথে করতো, কিন্তু এখন সে আস্তে আস্তে দুনিয়া পাঠাগারের মাধ্যমে যাওয়া শুরু করেছে। তবে এখনো পুরোপুরি শুভ অনিদের মতো হয় নাই যে সরাসরি দুনিয়া পাঠাগারে যাবে। আমি জানি যে ভৌগোলিক একটা বিষয় আছে, ভৌগোলিক ব্যারিয়ার আছে, কিন্তু অ্যাকশন বাংলাদেশের লোকজন চালাইতে পারে, সোসাইটি যদি সুইজারল্যান্ডে বসে বাংলাদেশে চালাইতে পারে, দুনিয়া পাঠাগারের পটেনশিয়াল কোনো কিছু কম আছে নাকি? আর কি যে দুনিয়া পাঠাগার পারবে না? অবশ্যই শরীফ নির্জন, অবশ্যই খিলগাঁও নুরাস অথবা হিমেল দুনিয়া পাঠাগার যুক্ত হতে পারে। তোমরা সদস্য হও এবং দুনিয়া পাঠাগার সাথে সরাসরি যুক্ত হও, আমার মাধ্যমে না। আমি কখনোই ক্ষমতা কুক্ষিগত করতে চাই না। আমার যদি একা ক্ষমতা বাড়ে, তাইলে ক্ষমতা বাড়বে না। আমি চাই না যে একা সচিবদের সাথে লবিং করতে, আমি সচিবদের সাথে কথা বলতেছি, আমি অ্যাডভোকেসি করতেছি, দরকার নাই তো, সবসময় আমি কেন যাবো? তাহি যাক না, নসীম যাক না, তারা মন্ত্রণালয় বিষয়গুলি হ্যান্ডেল করুক, একটা পরিচিতি হইলো, লাভও আছে। এই যে পরিচয় আছে হচ্ছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন কর্মকর্তার সাথে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট, সে গিয়া করলো কি রাজশাহী মেডিকেল কলেজের বাসায় গিয়ে ঘুমাইছে, প্রিন্সিপালের বাসায় গিয়া। তো এইটা কিন্তু ভাই লাগে বিভিন্ন সময়। তো আজকে যদি তাহি এই মন্ত্রণালয় সচিবের সাথে বিষয়টি অ্যাডভোকেট করতো, তাইলে আমার ঝামেলা হইতো না এবং তার একটা লাভ হইতো, মানে বিভিন্ন কাজে অ্যাডভোকেসির লাভ আছে, চ্যানেল আছে, একটা রেফারেন্স লেটার দিতে পারে, বিভিন্ন তোমরা সুবিধা পাবা। এটা দরকার আছে, এটা কি ইউজ করো। কিন্তু তোমরা যদি এই যে ইরফান হয়ে দুনিয়া পাঠাগার কাছে যাও, তাহলে পাবা না। দুনিয়া পাঠাগার সরাসরি পৌঁছাইতে হবে, দুনিয়া পাঠাগারকে ওন করতে হবে, আপন করতে হবে। তো এইটাকে চেষ্টা করো, সদস্য হও, যাই হও, দুনিয়া পাঠাগার সম্পত্তিকে ইউজ করো। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়া পাঠাগার ভবন বানাইছে, হুদা পড়ে থাকতে না, মানুষের জন্য, আমাদের জন্য, এবং কেউ ইউজ করতেছে না, আমরা যেন ইউজ করি এটাকে। তো এইটা ছিল আমার রিজিয়নের থেকে বক্তব্য, যদিও বেশি দীর্ঘায়িত ছিল। এবার আমি একটু সাব কমিটিতে যারা আছে ওদেরকে আহ্বান করছি যে সাব কমিটির পক্ষ থেকে কথা বলার জন্য। অথই এই কমিটির প্রধান, সাব কমিটির প্রধান আনাস শেখকে স্কুলের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি। আনাস শেখ। আনাস শেখ নাই এখানে, আনাস শেখ হচ্ছে একটা বার্থডে পার্টিতে গেছে, তার আসতে লেট হবে। আমি হচ্ছে আনাস শেখকে বাদ দিয়ে সাব কমিটিতে আর যারা আছে তাদের বক্তব্য দেওয়ার আহ্বান করছি। প্রথমে এই ফারহানা হাফসা বলুক। না না, হাফসানা তো সাব কমিটিতে নাই। এখানে সাব কমিটির মধ্যে উপস্থিত আছে হচ্ছে, আচ্ছা সরি হাফসা নেই তো। সাব কমিটিতে আর আছেন পূর্ণতা সন্ধি, আত্মাহি, তারপর হচ্ছে নির্জন, পূর্ণতা সন্ধি, আর এর বাইরে আর কেউ নাই। সাদি আছে, সাদি কি আছে এখানে? না। আচ্ছা ঠিক আছে, আত্মাহি।
হ্যাঁ, যাই হোক, হাফসা আপুকে আমি স্পিচ রেডি করতে বলছিলাম, কাজে শুরু করা, হাফসা আপুকে দিয়ে শুরু করা যাক। না না, হাফসা এখন না, হাফসার পর্যায়টা পরে, ওটা পরবর্তী পর্যায়ে আছে। হাফসা এবং শরীফ তখন বলবে, এখন না। আচ্ছা, তাহলে পূর্ণতা সন্ধি আপু বলো। আচ্ছা, তো প্রজেক্টটা আপাতত আমার প্রচুর ভালো লাগছে, কারণ এখানে অনেকগুলো সুযোগ দেখতে পারতেছি আমি। একে তো হচ্ছে দুনিয়া পাঠাগারের সাথে আমি সরাসরি যুক্ত হতে পারবো, যেটা হচ্ছে অনেক দিনের হতে চাচ্ছিলাম, কিন্তু উপলক্ষ পাচ্ছিলাম না, এটার জন্য ওয়েট করতেছিলাম, এটা হচ্ছে পার্সোনালি। আর এমনিতে সাব কমিটি আমি হচ্ছে দক্ষিণের বিশ্ববিদ্যালয়ে যারা যারা আছে বা বিশ্ববিদ্যালয়ের উপরে যারা আছে তাদের লেখাগুলা নিব। কেউ কি কিছু বলে? হ্যালো, হ্যাঁ আমার পূর্ণতা কথা কি বলো, শোনা সমস্যা নেই। যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, বলো। আচ্ছা, তো দক্ষিণ রিজিয়নের যারা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা এর উপরের পর্যায়ে আছে, তারা যে লেখাগুলো জমা দিবে আমি হচ্ছে সেটা কালেক্ট করব। তো এটার দায়িত্ব হচ্ছে আমি আছি। আর ওভারঅল বলতে গেলে হচ্ছে দুনিয়া পাঠাগার হোয়াইটস মিলে যেহেতু প্রজেক্টটা করতেছে, আর আমরা হোয়াইটসরা হচ্ছে মূলত আহ উপকার হয় মানুষের বা বড়সড় কোনো উপকার হচ্ছে এরকম কোনো কাজে হচ্ছে থাকি, সেহেতু কেউ যদি দুনিয়া পাঠাগারের সাথে যুক্ত নাও থাকে, আই থিংক হোয়াইটস হিসেবে হচ্ছে এই প্রজেক্টে তার মানে একাত্মতা পাওয়া উচিত। কারণ দুনিয়া পাঠাগার আর যে 10টা পাঠাগার আপাতত যারা আছে তাদের ভিতর হচ্ছে দুনিয়া পাঠাগার সব থেকে সক্রিয়, বাকিগুলো হচ্ছে তেমন সক্রিয় না। তো প্রজেক্টটা সফল হলে আমাদের যে বেসরকারি পাঠাগারগুলো এরা হচ্ছে অনেক সুযোগ সুবিধা পাবে, নজরে আসবে। তো এই ক্ষেত্রে আমরা যারা আছি তারা হচ্ছে এই প্রজেক্টের হাল ধরা উচিত আমাদের, কারণ আপাতত সফল করার জন্য মানে আমাদের উপরে দায়িত্বটা বেশি, কারণ আমরা জানি আমাদের হচ্ছে লোকবল আছে বেশি বাকিদের চেয়ে, আর হচ্ছে কাজ করার সামর্থ্য আছে। তো এই হিসেবে আমার মনে হয় যে যারাই হচ্ছে আমার ইয়াতে আছে বা পুরো হোয়াইটসে যারা আছে তারা তাদের সবার হচ্ছে প্রজেক্টটাকে গুরুত্ব সহকারে নিয়ে আহ ভালো করে কি করে যাওয়া উচিত। এই আমি বলছিস। ধন্যবাদ পূর্ণতা সন্ধিকে, অনেক সুন্দর কথা বলেছে। আমি হচ্ছে পূর্ণতা সন্ধির কথার প্রেক্ষিতে আরো একটু এক্সটেন্ড করছি। ও আম, ওর বক্তব্যে মূলত দেখা গেছে যে আমরা পুরো প্রজেক্টটাকে অভ্যন্তরীণ স্বার্থে না দেখে বরং বৃহত্তর স্বার্থে দেখছি। কিভাবে? যদি আমরা এই প্রজেক্টটা ঠিক মতো করতে পারি, তাহলে সারা দেশ জুড়ে যে 865টা পাঠাগার আছে তাদের লাভ হবে, শুধু আমাদেরই লাভ না, দুনিয়া পাঠাগারের লাভ না। এরপর দেখা যাচ্ছে যে আমরা এই প্রজেক্টে কেন কাজ করতে আগ্রহী হব, দুনিয়া পাঠাগারে তো আমরা যাই না। যেমন আমার কথাই ধরি, যে কিছুদিন আগ পর্যন্ত আমি হচ্ছে জানতাম যে আমি দুনিয়া পাঠাগারে কাজ করে দিচ্ছি, সে তার বিনিময়ে হচ্ছে হয় এক্সপোজার পাচ্ছি, নয়তো পেমেন্ট পাচ্ছি। এখন বিষয়টাকে যদি আমরা এইভাবে না দেখে অন্যভাবে দেখি, যে দুনিয়া পাঠাগারে হয়ে কিন্তু মূলত কাজটা আমরাই করে দিচ্ছি, আমরা বলতে আমরা কিন্তু হোয়াইট, তাহলে কিন্তু আমাদের যে কি বলে স্পিরিচুয়াল যে ইয়ে উৎসাহটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ দুনিয়া পাঠাগারে না হলেও আমরা কিন্তু হোয়াইটস এর হয়ে কাজটা করছি, কাজে আমরা হোয়াইটস হয়ে কাজ করি, আমাদের সেই উৎসাহটা আমরা হোয়াইটস থেকে নিই, দুনিয়া পাঠাগার থেকে নিতে হবে এমন তো কোনো কথা নেই। ধন্যবাদ পূর্ণতা সন্ধিকে। এখন আমি বক্তব্য রাখতে অনুরোধ করছি নিয়াজ মোহাইমান আবতাহিকে। আচ্ছা, আবতাহি একটু পরে বলবে, আমি বক্তব্য রাখতে অনুরোধ করছি শরীফ নির্জনকে। শরীফ নির্জন আমাদের পাঠক, মানে যেহেতু এখানে অনেকে পাঠক আছে, সকল পাঠকদের পক্ষ থেকে শরীফ নির্জন এবং হাফসা সাবা কথা বলবেন। আচ্ছা, শরীফ নির্জন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফার্স্ট অফ অল আমি হচ্ছে মানে হোয়াইটস এর প্রতি বা দুনিয়া দুনিয়া পাঠাগারের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাকে এমন একটা কাজের সাথে, একটা বড় কাজের সাথে আমি জড়িত হতে পারতেছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি কিছু কিছু লেখা আনছি, সেটা আমি পড়ে বলি। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 4 মাস ব্যাপী যে পাঠ্যক্রম, সেটা অনেক বড় একটা কার্যক্রম। তো এমনও হতে পারে যে তার বইগুলো পড়ে আমরা কোনো ভবিষ্যৎ নেতা তার চিন্তাকে আরো বিন্যস্ত করে নিচ্ছে। তো আবার বঙ্গবন্ধুর প্রচন্ড গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন বইগুলো যে কোনো সময় এই মুহূর্তে ভালো মতো পাঠ করার প্রয়োজনীয়তা ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে যে বইগুলো পড়ে আমরা রাজনীতি নিয়ে হালকা কিছু ধারণা নিতে পারবো, যেটা কিনা আমাদের এই বর্তমান প্রজন্ম যারা কিনা অনেকটাই রাজনীতির চিন্তা বিমুখ, এটা আমাদের জন্য বেশ একটা শিক্ষার ব্যাপার হতে পারে। আবার আরেকটা জিনিস যে সেটা হচ্ছে এই 4 মাস ব্যাপী কার্যক্রমকে যে বঙ্গবন্ধুর রচনা চর্চা হিসেবে না দেখে আমারও জিনিসটাকে
স্পেকট্রামকে বড় করতে পারি, ভাবতে পারি এটাকে ওই যে হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস চর্চা হিসেবে চিন্তা করতে পারি। আর এর জন্য ওনার হয়তো বা 3টা বই ছাড়াও আর অনেক কিছু নিয়ে আমরা ঘাটাঘাটি করতে পারি, তাহলে হয়তো বা এই 4 মাস ব্যাপী পাঠ কার্যক্রমের উদ্দেশ্য সফল হবে। তো এই তো। শরীফ কিন্তু খুবই ভালো একটা ধন্যবাদ। একদম তাত্ত্বিক, যে আমাদের কিন্তু আজকে তাত্ত্বিক কোনো আলোচনা হয়নি, খালি প্রসেস নিয়ে কথা হয়েছে, আমলাতন্ত্র নিয়ে কথা হয়েছে। কিন্তু এই যে প্রজেক্টের যে তাত্ত্বিক একটা তাৎপর্য আছে, এই প্রথমবার শরীফ এটা তুলে ধরলো। শরীফকে খুবই ধন্যবাদ, নাহলে আমরা হচ্ছে খুবই স্বার্থবাদী কথা বলছিলাম। তুমি প্রথমে এই বিষয়টা নিয়ে আসলা, যে এটার একটা তাত্ত্বিক তাৎপর্য আছে। এবার আমি পাঠক প্রতিনিধি হিসেবে সাবাকে, হাফসা সাবাকে বলছি কথা বলতে 2 মিনিটের জন্য। ঠিক আছে, হাফসা সাবা পরে কথা বলবে। তাহলে হাফসা ভাই যে তোমার শেষ বক্তা, আর কি কেউ বক্তা আছে অথই, বাকি বাকি বাদ পড়লো? না, এর বাইরে এখন উপস্থিত আর কেউ নেই। ঠিক আছে, তাহলে আমি আমাদের পরিবঙ্গবন্ধুর বই পিবিবি পর্ব হাফসা সাবা যদি বক্তব্য দিয়ে দেয় তাহলে সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। তো হাফসা তার বক্তব্য পরে দিবে, কিন্তু আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, মাঝখানে আমরা। ইরফান, এক সেকেন্ড। হ্যাঁ, বলো ইরফান, বলো। রিজন হেড হিমেল তার বক্তব্য পাঠিয়েছে, আমি এখন পাঠ করে শোনাতে যাচ্ছি। শিওর প্লিজ। হ্যাঁ, শুরু করছি। সাকসেস ইজ গ্যারান্টিড ইফ দ্য অপরচুনিটি ইজ ইউজড প্রপারলি। এই কথাটি সকলের খুব বেশি অপরিচিত নয়, কারণ এই সাধারণ বিষয়টা আমরা সকলেই স্বীকার করতে বাধ্য যে সুযোগের সদ্ব্যবহার করলেই সফলতা নিশ্চিত। আর এখন হোয়াইটস এর কাছে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে বর্তমান মুজিব প্রকল্প। হোয়াইটস বলতে যে কিছু বিদ্যমান রয়েছে তার উপর মহলে জানান দেওয়ার সবচেয়ে বড় সুযোগ এইটাই। এছাড়া এখন বর্তমানে হোয়াইটস এর কাজ করার ক্ষমতা কতটুকু, হোয়াইটস এর কাজের সমন্বয়তা কেমন তা প্রমাণ করবে এই প্রকল্প। এছাড়াও এটি আমাদের অনেককেই দিবে প্রথমবারের মতো মন্ত্রণালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আর নিজের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ। কিন্তু যত বেশি দক্ষ জনবল থাকুক না কেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো প্রকল্পই বাস্তবায়ন সম্ভব নয়। এতদিন আমরা এই মুজিব প্রকল্পের জন্য যা যা করেছি তা শুধুমাত্র মন্ত্রণালয়ের দেওয়া খসড়া প্রজ্ঞাপন অনুযায়ী। যেহেতু এখন আমরা পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন হাতে পেয়ে গিয়েছি, তাই আমাদের এই প্রকল্পকে সামনে রেখে একটি সুষ্ঠু পরিকল্পনা দাঁড় করানো উচিত। শেষ। ধন্যবাদ অথইয়ের পক্ষে, সরি হিমেলের পক্ষে কথা বলার জন্য অথইকে ধন্যবাদ। হাফসা কি এখনো সময় পেয়েছে কিনা? হ্যাঁ, আপ্তাহি লিখেও দিতে পারো প্লিজ। আপ্তাহি এবং হাফসা বাদ গেছে, তোমরা যদি কেউ চাও লিখে দিতে পারো। ততক্ষণে আমরা টাইম পাস করার জন্য অন্য কথা বলছি। দুনিয়া পাঠাগারের সাথে এখন না মন্ত্রণালয়ের সম্পর্ক, টাইম পাস করার জন্য বলতেছি, যেহেতু ওরা লিখছে, সম্পর্ক বেশ ভালো। এবং সত্যি কথা বলতে অভির সাথে আমার এই কথা নিয়ে বারবার আলোচনা হয় কি, যে সত্যি বলতে সরকার চায়, এবং গতকালকে যে দেখলাম যে সব দক্ষ লোকরাই কিন্তু মন্ত্রণালয়ে বসে আছে, সচিবরা, মন্ত্রী সবাই কিন্তু চায়, এবং প্রচুর প্রচুর টাকাও আছে দেওয়ার জন্য। কিন্তু কাকে দিবে? দক্ষ লোক তো নাই। একটা পাঠাগার একটা এই প্রস্তাবনা পাঠায়, সেটার মধ্যে এক পৃষ্ঠা বানালে শত ভুল। তো একটা পিপি লিখতে পারে না কেউ, একটা পোস্টার বানাইতে পারে না, কিচ্ছু পারে না। দুনিয়া পাঠাগার পারে, এবং এটা মন্ত্রণালয় খেয়াল করে, এই জন্য আমাদেরকে কিন্তু খুব প্রায়োরিটি দেয় ওরা। এবং এই যে ঢাকার 10টা পাঠাগার আছে, কিন্তু কিছু পারে না, এদেরকে আমাদেরই দেখতে হয়। এদের কিচ্ছু বোঝানো সিরিয়াসলি, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এইটুকু আমি পাই না ওদের থেকে, সেইটা আমাদের করতে হইতেছে। আমি বলছি না যে মানুষ এই হোয়াটসঅ্যাপ বারবার বলি যে একটা সাধারণ মেইল করতে পারে না মানুষ, সেই মানুষ নাকি চাকরি খুঁজে, তো কেমনে খুঁজে? তো এইটা আমাদের খুব ভালো বিষয় যে দুনিয়া পাঠাগার এসব কাজ পারে এবং এত বেশি এক্সপোজার পাচ্ছে। এইটাকে আমরা ইউজ করতে হবে। এবং দুনিয়া পাঠাগারের নেতৃত্ব খেলে দেখলে হবে না, তোমরা এটা ভাইবো না যে দুনিয়া পাঠাগার যেহেতু অন্য পাঠাগারগুলি কাজ পারে না, ওদের কাজও আমাদেরই করে দিতে হবে। এটা এইভাবে দেখো যে এই মুহূর্তে আগামী 4 মাস আমরা যারা আছি এরা ঢাকা মহানগরীর প্রতিনিধিত্ব করছি, কারণ ওরা কোনো ধরনের কাজ পারে না। ইভেন আমি পরশু দিনের আগের দিন বসে বসে সবগুলি পাঠাগারের পোস্টার ডিজাইন করছি, সবগুলি পাঠাগার লগো ডিজাইন করেছি। এবং কিছু কিছু পাঠাগার আছে এত বড় একটা সুযোগ পাইছে, 4টা পাঠাগার আছে, এদের কোনো লগো নাই, কারণ এরা লগো ডিজাইন করতে পারে নাই। খুব হাস্যকর লাগছে আমার এটা, যে তাহলে এত দশকের পর দশক তোরা করছিস, একটা লগো নাই কেন? তো ওদের লোগো ছাড়াই ওদের নাম দিয়ে বসিয়ে দিয়েছে, পোস্টার বানিয়ে দিয়েছে। তো তোমরা এই শূন্যতাকে, ওটা ওদের জন্য খারাপ বিষয়, আমাদের জন্য ভালো বিষয়। শূন্যতাকে তোমরা ব্যবহার করো, মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক ভালো। এবং আবারও বলছি যে শুধু হোয়াইট অথবা যেটা বলেছে শুধু হোয়াইটস হিসেবে তো আমরা পাঠাগারের সাথে আছি, কিন্তু পাঠাগারকে দখল করে তোমরা যদি পাঠাগারের কমিটিতে ঢুকে যাও, আমি বলবো সেটা তোমরা একটা বছর কাজ করো, পাঠাগারের কমিটিতে ঢুকে যাও, এটা কোনো বিষয় না। অলরেডি মনে হয় শুভ আমাদের কমিটিতে আছে, অনি আমাদের কমিটিতে আছে, নৌসিন আছে, অভি আছে, তোমরা বাকিরা আসো কমিটিতে। আমরা তো কাজের লোকই চাই। তো করলে তোমরা মন্ত্রণালয়ের কাজগুলো নেতৃত্ব দাও প্লিজ।
এইবার হচ্ছে নিয়াজ মুহাইমান আফতাহি একটা বক্তব্য দিয়েছে। আমি প্লিজ তার রিজিয়ন হেড শাহরিয়ার অভিকে বলছি তার বক্তব্যটি পড়ে শোনানোর জন্য। ওকে, তাহির বক্তব্য পড়ে শোনাচ্ছি। পড়ি বঙ্গবন্ধুর বই, শোনার মানুষ হই। বঙ্গবন্ধু ছিলেন একজন মহান নেতা, ছিল তার মহান ব্যক্তিত্ব। দেশপ্রেমিক শব্দটি শুনলে যেন তার ছবি কল্পনায় ভেসে ওঠে। মূল্যবোধ আর আদর্শের প্রতিচ্ছবি বলা যেতে পারে তাকে। মহান ব্যক্তিত্বে মানবদের কেবল বাহবা না দিয়ে তাদের অনুসরণও করা উচিত বটে। মাতৃভূমির টানে জীবন বিলিয়ে দেয়া এই শেখ মুজিবের লেখা 3টি এর ওপর পাঠ্যক্রম চালানো অবশ্যই একটি ভালো উদ্যোগ বলে হয়। এতে করে তার জীবন সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে সকলের পরিচিতি হবে। তার গুণাবলীগুলো বয়ে চলবে তার পরের প্রজন্মের ভেতর দিয়ে। আরো মুজিব তৈরি হবে দেশের কল্যাণে। মুজিব কেবল আটকে থাকবে না বইয়ের পাতায় ইতিহাস হয়ে। পরিশেষে বলবো যে কোনো মানুষের দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়। শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে জানতে পারবে মুজিব তার জীবনচক্রে কি কি ভুল সিদ্ধান্তের সম্মুখীন হয়েছে। ত্রুটিহীন নয় কোনো মানবী, মুজিবও তাই। ফলে তার সমালোচনার দ্বার খুলবে। নেতৃত্ব দানকারী মানুষেরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে। ধন্যবাদ। মনে হচ্ছে কেবল নারায়ণগঞ্জেই এই প্রজেক্টের যে সার কথা, যে মূল বাণী, সেটা মনে হয় নারায়ণগঞ্জে পৌঁছেছে, আমাদের কাছে পৌঁছায় নাই। কারণ নারায়ণগঞ্জের প্রত্যেকেই এটাকে যে শিক্ষার সাথে জড়িত করে নিজেদের আত্মোন্নতির দিকে দেখছে। আর আমরা দেখছি যে আমাদের মতো করে একমাত্র ওরাই মনে হয় সোনার মানুষ, যে বঙ্গবন্ধুর উপর সোনার মানুষ হচ্ছে। তো নারায়ণগঞ্জ রিজনকে খুব ধন্যবাদ। আমি খুব অবাক হচ্ছি ওদের এই ধরনের উদ্যম দেখে, শিক্ষানৈতিক উদ্যম দেখে। আমি হাফতা সাফার অপেক্ষা করছি। আসলে মিটিং এত বড় করতাম না, এই বক্তব্য সমস্যার জন্যই মিটিংটা বড় করছি। হাফসা বললে আমরা মিটিং শেষ করে ফেলবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হাফসা আছো? দুঃখিত, আমি কিছু কারণে আমি কথা বলতে পারিনি তখন। হ্যাঁ হ্যাঁ, আহ, আমি যদি বলি, আমার বঙ্গবন্ধু সম্পর্কে ওই যে বইয়ে 2-4টা লাইন পড়তাম, ওইটাও হচ্ছে পরীক্ষায় গিয়ে লেখা লাগবে ওর জন্য কিছু পড়তাম। আর কিছু ফ্যামিলির কারণে কিছু শুনেছিলাম, ওগুলো কানে বাজতো। ওরকম কিছু জানতাম না, সত্যিকার অর্থেই জানতাম না। তো এই প্রজেক্টটা যখন হোয়াইটসের কাছে আসলো, তখন আমি প্রথম জানলাম যে আড্ডাগুলা যেগুলো হচ্ছিল, অভিরা যেগুলো পরিচালনা করছে, তো অনেক কিছু জানছি। আর প্রজেক্টটা সম্পর্কে খুব ভালো লাগছে এই কারণে যে এটা পাঠাগার জড়িত, তারপর হচ্ছে হোয়াইটস জড়িত। আর যদি করা হয় সত্যিকার অর্থে খুব ভালো হবে, কারণ একটা ব্যক্তি মানুষ হিসেবে বঙ্গবন্ধু কি ছিল, তার চিন্তা ভাবনা কি ছিল, এগুলো আসলে অন্য সবাই জানে কদ্দূর আমি জানি না, আমি নিজে জানি না। এটা যদি আর যদি খুব ভালোভাবে করা হয়, সত্যিকার অর্থেই সবাই খুব বেশি কিছু জানবে। আর আমি তো জানবই। যদি আমি এই লেখাগুলো আমাকে লিখতে হবে, ওগুলোর জন্য তো আমার নিজেরও অনেক কিছু পড়াশোনা করা লাগবে। যদি এখন আমি কিছু করিনি, দুঃখিত সেটার জন্য, কিন্তু আমি করব। খুবই ভালো একটা উদ্যোগ। অ্যান্ড পাঠাগার যে এত বড় একটা কাজ করতেছে, আগেও করছে, কিন্তু আমার স্বচক্ষে দেখা এটা খুব বড় একটা কাজ, যেটার জন্য আমার খুব ভালো লাগতেছে। অ্যান্ড আমি তো পাঠাগারের একটা সদস্য, তো এই পর্যন্তই। আমি জানি না ধন্যবাদ কি হাফসাকে। বলছি, দুঃখিত। না না, দুঃখিত না, খুব ভালো বলেছো। মনে হচ্ছে নারায়ণগঞ্জের যে শিক্ষানৈতিক স্পৃহা, সেটা মানে হাফসাকেও ছুঁয়েছে। সে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়নি, শিক্ষার কথাটা বলেছে। ধন্যবাদ হাফসাকে। আমি একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি শেষ পর্যায়ে শুধুমাত্র গতকালকের পিপিতে যেগুলি বলেছি, এবং পুরোটা তো পিপিতে বলবো না, পিপিতে কি কি আদায় হয়েছে সেগুলি 2 লাইনে বলছি। গতকালকের পিপিতে আমরা বেসরকারি ভাবে যেসব পেয়েছি সেগুলি হচ্ছে যে, আমরা ঢাকা 10টা পাঠাগার যেটা আছে, এরা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করব, বাংলাদেশের পাঠাগার আন্দোলনের নেতৃত্ব দিব, এবং 10টা পাঠাগারের হচ্ছে 10টা পাঠাগার 10টা পাঠাগারে, মানে প্রত্যেকটা পাঠাগারে একবার করে 10টা পাঠাগারের প্রতিনিধিরা ভ্রমণে যাবে, ঝটিকা ভ্রমণে। যে আমরা সবাই মিলে হয়তো লালবাগ গেলাম, সবাই মিলে খিলগাঁও গেলাম, সবাই মিলে দুনিয়া পাঠাগার আসলো। এটা বেসরকারি উদ্যোগ। সরকারি কাজ যেগুলি সেগুলি বলছি, সেটা হচ্ছে আমরা পিপিতে যেগুলো দিয়েছি সেগুলোতে যেগুলো পেয়েছি, তা হচ্ছে আগামী ডিসেম্বর নাগাদ আমরা দুনিয়া পাঠাগার সহ দেশের 300 পাঠাগারে, প্রথম পর্যায়ে 300 পাঠাগারে বঙ্গবন্ধু কর্নার করব। এখানে প্রায় 3 লাখ টাকার অনুমোদন এসেছে আমাদের। 3 লাখ টাকা মধ্যে আমরা 20,000 টাকা নগদ পাবো। বাকি 2,80,000 টাকার মধ্যে অর্ধেক যাবে ফার্নিচার ক্রয়ে, মানে হচ্ছে বুকশেলফ,
এবং বাকি কত এটা 1 লাখ সামথিং 300 টাকা বইতে ওই আমাদের বই দেওয়া হবে মুক্তিযুদ্ধ, ইতিহাস, বঙ্গবন্ধু এবং আন্তর্জাতিক রাজনীতি কেন্দ্র করে কিছু বই দেওয়া হবে আমাদের 1 লাখ সামথিং টাকা। এরপরে হচ্ছে আমাদের অনুদান যেটা থাকে বার্ষিক অনুদান, সেটা করোনা পরিস্থিতির মধ্যে আমরা বলেছি 10% বাড়িয়ে দিতে। তো এটা আমরা যখন পিপিতে বলেছি 10%, মন্ত্রী বললো না 10% না 20% বাড়িয়ে দিব। তো এটা 20% বাড়ানো হয়েছে। এরপর হচ্ছে আমরা গ্রন্থাগারিক ট্রেনিং এর একটা পিপি দিয়েছিলাম যে সারা দেশে গ্রন্থাগারিক ট্রেনিং নেওয়া হোক। তো ওটার পিপিতে অনুমোদন হয়েছে যে সারা দেশের যে লাইব্রেরিয়ানরা আছে তাদের একটা ট্রেনিং দেওয়া হবে, এবং আলাদা করে ঢাকা মহানগরের 10টা পাঠাগার যারা আছে তাদেরকে ট্রেনিং এ আলাদা করে ট্রেনিং দেওয়া হবে, এবং স্পেশাল ট্রেনিং হবে, বিশেষ করে বেশি জাঁকজমক করে, বেশি সময় লাগে, বেশি টাকা পয়সা দিয়ে এটা করে ভাতাও দেওয়া হবে। তো এখানে শুধু দুনিয়া পাঠাগার লাইব্রেরিয়ান না, অন্য কেউ যদি লাইব্রেরি সায়েন্সের উপরে কোনো একটা ডিপ্লোমা করতে চায় বা কোনো ট্রেনিং নিতে চায়, সে জাতীয় গ্রন্থাগারের সাথে এই ট্রেনিং এ যুক্ত হতে পারে এবং সে কিছু সম্মানই পাবে, এবং তাকে প্রায় 1 সপ্তাহ নাগাদ ট্রেনিং করতে হবে। এরপর হচ্ছে আমরা বলেছিলাম এবার আমরা আনুষ্ঠানিক মিটিং শেষ করছি এই মুহূর্তে। এবার একটু মানে আনুষ্ঠানিক পর্যায়ের পর মন্ত্রণালয়ের সব কথাবার্তা হয়েছে, পিপিতে গুলো লিখে নেই। এর বাইরে যখন আমরা বসেছিলাম চায়ের আড্ডায়, তখন আর কিছু কথাবার্তা হয়েছে, তখন সেগুলিতে যেসব দাবি দেওয়া উঠে আসছে সেগুলি বলছি। তো মিনার মনসুরের সাথে আমার একটু হ্যাঁ রেকর্ডিং কি অফ করবা না নাকি এখনো থাকবে? এখনো থাক, যেহেতু রেকর্ডিংটা আসলে যারা নাই ওদের শোনার জন্য, ওদের শোনার প্রয়োজন আছে। তো মিনার আচ্ছা মনসুরের সাথে হচ্ছে আমার একটু সম্পর্ক ভালো, এবং সে একটু আমাকে পছন্দ করে, কারণ আমি কড়া কথা বলি সবসময়, সবাই তেল দেয়, আমি সবসময় কড়া কথা বলি। তো সে আমাকে আলাদা করে ডেকে বলতেছিল যে আজকে কোনো কথা বলো না কেন। তো বলো এই যে কথা বলতেছি। তো বললাম ব্র্যাক করতেছি না ভাই, বলতেছি হচ্ছে তোমরাও আসো, এবং মন্ত্রীদের সাথে বা আমাদের সাথে শুধুমাত্র এই সম্পর্ক না যে এই দাবি দেওয়া, তাদের সাথে আদরের সম্পর্কটা আসো, এটা পরবর্তীতে তোমাদের মানে শুধুমাত্র ক্যারিয়ারের কাজে না, হৃদ্যতার জায়গাও তৈরি হবে, যেটা স্বর্ণাপার সাথে আমার আছে, যেটা মিনার মনসুরের সাথে আমার আছে। আমি একটা জায়গা পাই অভিভাবক হিসেবে, আমাকে আদর করে ওরা। তো তখন আমি বললাম যে আপনারা আমাদের ইউজ করেন, আমরা জানি তো যে দেশে কি অবস্থা। আপনার অফিসেও তো 27 জন যে কর্মচারী আছে কোনো কাজ করে না, অ্যাকাউন্টে যারা আছে এরা কিছু কাজ করে, আর আপনি কিছু কাজ করেন, বাকি সবগুলি গাধা কবে কোনো কাজ টাজ পারেন। উনি বললো হ্যাঁ আসলে এই তো সবসময় বলি এটা, আসলে এই কাজ পারে না। তো আমি বললাম আমাদের ইউজ করেন, আমাদের বুয়েটের লোকজন আছে, আমাদের ঢাকা কলেজের লোকজন আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির লোকজন আছে, এদেরকে ইউজ করেন। তো আমার লোক বল যেটা লাগবে দিব, কিন্তু আমার কোনো টাকা পয়সা নিব না। তো উনি বললেন যে টাকা পয়সা তো দিবই, সাথে আরো বাপ ডাকবো, তাও আমার কাজকর্ম করে দে প্লিজ, প্লিজ লাগে। কারণ হচ্ছে আগামী বছর আমি আহ বইয়ের ডাটাবেসের কাজে হাত দিতে চাই। জাতীয় গ্রন্থ কিন্তু শুধু পাঠাগার নিয়ে কাজ করে না, বাংলাদেশের বইয়ের পুরো সেক্টরটা নিয়ে কাজ করে। তো পৃথিবীতে সব দেশের বইয়ের ক্যাটালগ থাকে, যে আমি আজকে লাইব্রেরি কংগ্রেসে গেলাম, বললাম যে আমেরিকান হিস্ট্রির উপরে বা আমেরিকান ন্যাচারাল হিস্ট্রির উপরে কি কি বই আছে আমাকে বলেন। এটা যদি বাংলাদেশ পাবলিক লাইব্রেরিতে গিয়ে বলো বা আগারগাঁওতে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে বলো, ওরা দিতে পারবে না। জাতীয় গ্রন্থ কিন্তু সেরকম একটা কাজ হাতে নিতে চায়, যেটা ওয়েবসাইট হবে, একটা ডাটাবেস হবে, যেখানে বিষয় ভিত্তিক, লেখক ভিত্তিক, সময় ভিত্তিক 3টা ক্যাটাগরিতে সিনক্রোনাইজ এই ডাটা এন্ট্রি থাকবে। তো প্রথমে আমার মনে পড়লো তরিকুল ভাইয়ের কথা, প্রথমে মনে পড়লো আমার দীপ্ত ভাই, আপ্তাহি, শরীফ নির্জন, বুয়েটিয়ানদের কথা, রেকর্ডিয়ানদের কথা আগে মনে পড়লো, যে এরাই তো আইটি সেক্টরের লোকজন। এটা গেল একটা, তো এদেরকে এরা ইউজ করবে আগামী বছর, ইউজ করতে চাচ্ছে। সেটা নিয়ে আমরা মৌখিক কথা বলেছি, সামনে বিস্তারিত কথা হবে। আর আরেকটা হচ্ছে যে শিল্প সাহিত্যের যে কাজকর্ম, ধরো গ্রন্থকেন্দ্রে যেসব কাজকর্মগুলি করে, সম্পাদনা, লেখা সম্পাদনার বিষয়ে ওরা কিন্তু পত্রিকা ছাপায়, ত্রৈমাসিক এবং দ্বিমাসিক কিছু প্রকাশনা আছে, সেখানে জনবল নাই, সেখানে আর্টিস্ট নাই। তো আমাদের ডেফোডিল অ্যাসোসিয়েশনে পূর্ণতা সন্ধি এবং সমরিতা বড়ুয়া যে আর্টিস্টরা আছে, এদের সাথে কথা হলো, এরা কিছু কাজ করবে। এরপর হচ্ছে যে সম্পাদনা, লেখা সম্পাদনা যে দক্ষতা আছে, যেমন অথই আছে, আমি আছি, বা অভি আছে, বা শুভ দেখছি ইদানিং ভালো লাগছে, এরা যারা আছে এরা হচ্ছে বিভিন্ন কাজ যুক্ত হবে। মেইনলি হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের লোকবল ইউজ করুক, শুধু ক্যারিয়ার না, জাতীয় ক্ষেত্রে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। আর লাস্টে কথা হচ্ছে যে পদ্মপাঠ বিষয়ে কথা হয়েছে। তো পদ্মপাঠ বিষয়ে দুজনের সাথে কথা হলো, একটা হচ্ছে আসাদুজ্জামান নূর, আর একটা হচ্ছে মিনার মনসুর। তো দুজনই বলেছে যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিবে। এবং আমরা যে লাস্টে কথা বলেছিলাম গত মিটিং এ শশাঙ্ক রিডামশন বিষয়ে, যে আমরা প্রচুর চিঠি লিখবো, তারা বললো যে হ্যাঁ চিঠি লেখার বিষয়ে তারা খুবই মজা পাইছে, যে হ্যাঁ চিঠি লিখে তোমাদের লেখকদের জ্বালা একইলে করা ফেলো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তোমার লেখা দিব। মিনার মনসুর বলছে ভয় পাইছি ভাই, আমি নেক্সট এই সংখ্যাতে লেখা দিও, জমা দিও, আমাকে প্লিজ জ্বালায়ও না। তো এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। এবার আমি মিটিং শেষ করছি ফর্মালি, কিন্তু মিটিং শেষ করার পরে প্লিজ যারা হচ্ছে কোর মেম্বার, লর্ডসরা, রিজিয়ন হেডরা এবং কমিটি প্রধান অথই, এরা প্লিজ একটু থাকো, তোমাদের নিয়ে টাকা পয়সার আলাপ আছে। বাকিরা এখন প্রশ্ন করতে পারো বা চলে যেতে পারো, তোমাদের ইচ্ছা।
ইরফান, তোমার সাথে হচ্ছে আমি একটা কোন বিষয় জানি আমি কথা বলবো ওটা ভুলে গেছি, বাট তোমার সাথে কথা আছে আমার ম্যাগাজিন নিয়ে কথা বলবো আমার সাথে, ম্যাগাজিন নিয়ে। ভাবছিলাম। আচ্ছা, আমি ভুলে হ্যাঁ, গেছি। শুভেচ্ছা বলো। এই জন্যই বললাম কি নোটপ্যাড লিখে রাখো। সবাই এখন আছে না নাকি গেল গা? কে? সবাই চলে গেছে? না, সবাই যায় না, সবাই যায় না। আচ্ছা, কথা হইলো যে মজার ব্যাপার হইলো এই জাতীয় মানের কাজ কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই করে থাকি। আমরা আসলে ওইভাবে নেই না দেখা জিনিসটা বড় লাগে না, তো জিনিসটা সহজ হয়, নার্ভাসনেস আসে না। তো খুব ব্র্যাক করার দরকার নেই, অনেক বড় ব্যাপার ঠিক আছে, কিন্তু আমরা সহজেই করতে পারি, এটা হলো আমাদের গুণ। তো যারা বড় বড় ভাইবা যদি নার্ভাস হয়ে যাও, এটা মনে করার কিছু কারণ নেই। আমার তো উল্টা মনে হইতেছে। ওই কি আমার তো মানে হোয়াইট চামড়া অনেক মোটা, এরা মন্ত্রণালয় পাত্তাই দিবে না। কি এর মন্ত্রণালয়, দুটো কাজ করুন না। হায় হায়, না এরকম হবে না, এবার ভালো ভালো কথা শুনলাম, ফলাফল আশাবাদী, সমস্যা নেই। আচ্ছা, আমি কি শুভ ভাইয়ের কথাটা একটু বাড়াতে পারি? প্লিজ। বেসিক্যালি হচ্ছে পাজল মেলায় না। সো হোয়াইটস এর হচ্ছে আমি এখন যে মেম্বার গুলো দেখছি এটা হচ্ছে পাজলের মতো। লাইক পাজলের হচ্ছে এক একটা মানে পার্টের কিন্তু হচ্ছে এক একজন হচ্ছে মানে বৈশিষ্ট্য থাকে। এন্ড যদি হচ্ছে একটা পাজল যদি একটা পার্ট না থাকে তাহলে কিন্তু পুরো পাজলটা মিলে না। সো বেসিক্যালি এখানে যারা আছে তারা হচ্ছে এক একজন হচ্ছে এক এক সাইড থেকে হচ্ছে দক্ষ। তো একটা কাজ সম্পাদন করার জন্য হচ্ছে বিভিন্ন দক্ষতার প্রয়োজন হয়। এন্ড সব ধরনের দক্ষতার লোকই হচ্ছে এখানে হোয়াইটস এ আছে। সো হয়তো যদি ব্যক্তিগত লাইক ইরফান হচ্ছে এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তখন বিষয়টা কঠিন, কিন্তু যখন হচ্ছে ওয়াইডস বিষয়টা নিয়ে কাজ করতেছে তখন হচ্ছে বিষয়টা সহজ। সো ইয়া, আই থিঙ্ক মানে শুভ হয়েছে যেটা মানে বলতেছিল যে সহজ অথবা কঠিন বিষয়, মানে এটা সহজ কঠিন না, এটা হচ্ছিল আমাদের দ্বারা সম্ভব। মানে এটা হচ্ছিল গিয়ে সবার মানে সম্মিলিত থাকার কারণে সম্ভব। আর গুছায় বলতে পারতেছি না। ধন্যবাদ তরিকুল ভাই, আমি চ্যাট বক্সে কিছু লিখছি, খুব ভালো লাগলো পাজলের বিষয়টা উল্লেখ করার জন্য, মাথায় আসেনি এটা। আর কিছু যদি বলতে চাও তাহলে আমরা টাকা পয়সা লাভ শুরু করবো। ওকে, তরিকুল ভাইকে ধন্যবাদ। মাইকটা অফ হয়ে যাচ্ছে পারবে না? ইরফান কি আমাকে কিছু বললে? না, ভাবলাম যে তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা, এটা ভাবছিলাম আর কি। আচ্ছা, লাস্ট হচ্ছে আমি একটা কথা এখানে বলে ফেলি নাকি 1 মিনিট নিয়ে? না শিওর, বলো। মিটিং শেষ তো, যেমন বলা যাবে এখন। ও রেকর্ড অফ করে দিই, ওয়েট। রেকর্ড অফ করে দাও।